আচ্ছা। প্রথমত অফার ঝুলায় রাখা, দেখো আমার অ্যাকাউন্টে এখন কারেন্টলি একটা অফার ঝুলে আছে যেটা 2 দিন আগে আসছে। হ্যাঁ, ব্রিটনি নামে একজন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিছে। বাট এখানে আসলে অনেক অনেক ঝামেলাযুক্ত জিনিসপত্র আছে। তো আমি আসলে অফারটা একসেপ্ট করার সাথে সাথে এটাতে যদি কোনো খারাপ রেটিং রিভিউ পাই, এটা আমার অ্যাকাউন্টে ইফেক্ট পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে একটু ঝুলায় রাখছি, যে আমি আসলে পুরো রিকোয়ারমেন্ট পড়তেছি, পার্শিয়াল পার্ট করতেছি, করার পর আমি আসলে ডিসাইড করব যে এই ক্লায়েন্টের কাজটা আমি করব কি করব না। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে আপওয়ার্কে হায়ার করে 10% একটা চার্জ কেটে নেয়। হ্যাঁ, এটা বাই ডিফল্ট। এই 10% চার্জ এটা সবার জন্যই প্রযোজ্য। যাদের মেম্বারশিপ নাই তাদের আলাদা $5 একটা এক্সট্রা চার্জ আছে যখন নতুন ক্লায়েন্ট আসবে, ওটা আমি পরে দেখাবো। বাট ফাইবারে যেরকম 20% কাটে, আপওয়ার্কে 10% কাটে। আগে যেটা ছিল 5, 10, 15 তিন রকমের কাটতো, বাট এটা এখন ফ্ল্যাট করে দিছে সবার জন্য 10%। তো এখন এই অফার ঝুলায় রাখা একসেপ্ট করা এই ব্যাপারটা একটু দেখে আসি। আচ্ছা, আমরা জানি যে কোনো আওয়ারলি বা ফিক্স প্রাইজের কোনো একটা কাজে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার পর ক্লায়েন্টের সাথে আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, তখন ক্লায়েন্ট আমাদেরকে একটা অফার পাঠায়। আমরা যদি কোনো একটা ক্লায়েন্টের মেসেজ দেখি, এই ক্লায়েন্টের সাথে আমাদের আগে কাজ হয়েছিল। আচ্ছা, তো আগে কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পর ফাইনালি ক্লায়েন্ট যে সমস্ত কথাবার্তা হয়েছে, নতুন একটা প্রজেক্ট লাগবে ওর, এবং কিছু স্যাম্পল সাইট দিয়ে দিছে, এবং স্যাম্পল সাইট অনুযায়ী ডিজাইন করতে বলছে, এন্ড কস্টিং টস্টিং জানতে চাইছে। আহ, তো আমরা বলছি যে আমাদের 450 মতো অ্যারাউন্ড লাগবে, এবং মোটামুটি 10 দিনের মতো সময় লাগবে। সাউন্ডস গুড। তারপর হচ্ছে সে আমাদেরকে একটা অফার পাঠিয়ে দিচ্ছে। তো অফারটা দেখতে কেমন? এইরকম। এটা কোথায় পাবো? ডেলিভার ওয়ার্কের আন্ডারে ইওর অ্যাক্টিভ কন্ট্রাক্ট নামে একটা অপশন আছে, সেখানে আমরা দেখবো পেন্ডিং কন্ট্রাক্ট, যেটা ক্লায়েন্ট পাঠাইছে কিন্তু আমি এখনো অফারটা একসেপ্ট করিনি। তো আমরা সি অফার নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমরা ক্লায়েন্টের অফারটা দেখতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে $450 মতো খরচ হবে, এবং আপওয়ার্কের সার্ভিস ফি 10% কেটে নিবে। এবং আমরা অফারটা একসেপ্ট করতে পারি, ডিক্লাইনও করতে পারি। আচ্ছা, অফার একসেপ্ট করার সাথে সাথে এই কন্ট্রাক্টটার পজিটিভ রেটিং বা নেগেটিভ রেটিং যেটাই ক্লায়েন্ট দেখ, সেটা তোমার অ্যাকাউন্টের জব সাকসেস করে ইফেক্ট ফেলবে। অফার একসেপ্টের আগ পর্যন্ত এই ইফেক্ট পড়বে না। এখন মনে করো এটা একটা কমপ্লিকেটেড কাজ, বা কোনো একটা ফিক্সিং এর এমন কিছু কাজ আমি শিওর না, আমি 100% শিওর না যে আমি এই কাজটা পারবো কিনা। তখন আমরা একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমরা এক্সেস টেক্সেস যা আছে সবকিছু নিলাম, আমি চেষ্টা করলাম এই প্রবলেমটা সলভ করার জন্য। তবে প্রত্যেকটা অফারের একটা এক্সপায়ারি ডেট থাকে। তো এটা মোটামুটি 7 ডেজ একটা টাইম থাকে, মানে 6 দিন আর কি। তো এখানে দেখবো নভেম্বর 28, আমার হাতে আছে আর 3 দিন, আজকে 25 তারিখ। তো আমি একটা কাজ করতে পারি, যদি এটা আমার কাছে মনে হয় যে আমি 50-50 চান্স আছে হওয়ার, আমি অফারটা একসেপ্ট করবো না। আমি অফারটা একসেপ্ট না করে কাজটা করার ট্রাই করব। ট্রাই করে আমি ক্লায়েন্টকে বলবো দেখো তো হয়েছে কিনা বা কিরকম হয়েছে। আমি বুঝে যাবো তো আমি পারবো কি পারবো না। যদি ডিজাইন বেস কোনো কাজ হয়, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ঠিক আছে, আমাকে ডিজাইন করতে হবে, আমি 10 পেজ, মনে করো আমাকে অনেক পেজের কথাবার্তা বলছে, যে এই যেমন প্রোডাক্ট পেজ লাগবে, রিকোয়েস্ট কোড, এরকম অনেকগুলো পেজ, হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ। তো কিছু ক্লায়েন্ট না, তুমি যত সুন্দর ডিজাইন করো না তো হ্যাপি হয় না। এটা হচ্ছে ডিজাইন করার পর, সাইট ডেভেলপ করার পর বোঝা যায় যে আমি পারতেছি না ওকে হ্যাপি করতে। এটা হয়, 10% ক্লায়েন্ট এরকম থাকেই, এক্সপেকটেশন অনেক হাই থাকে। বা তুমি অনেক সুন্দর ডিজাইন করতেছো, ওর কাছে ভালো লাগতেছে না, ওর কাছে পচা ডিজাইন ভালো লাগতেছে। আমি এরকম অনেক ক্লায়েন্ট পাইছি, আমি অনেক সুন্দর ডিজাইন করছি, ওর কাছে ভালো লাগে না, এটা এমন স্যাম্পল সাইট দিছে, এটা একটা ফালতু সাইট, ওই ফালতু ওয়েবসাইটটা বানাই দিছি, ওটার মতো করে বানাইছি, ও খুশি। তো এটা ক্লায়েন্টের চয়েস অবশ্যই ডিফার করে, আমাদের অবশ্যই রেসপেক্ট করা উচিত প্রত্যেকটা ক্লায়েন্টের চয়েসকে। তো এখন আমরা এই 10 পেজের জায়গায় হয়তো আমি একটা পেজ করবো, হোম পেজ করে, বা
একটা পেজে যদি থাকে একটা বা দুটো সেকশন করে ওরা দেখাবো, ভাই কেমন হয়েছে দেখো তো, তখন তুমি একটা আইডিয়া পাবা। সে বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে, বা বলবে যে খুবই বাজে ডিজাইন হয়েছে, কিছুই হয় নাই। যখন দেখবা যে খুবই বাজে ডিজাইন হয়েছে, তখন তুমি বুঝবা এই ক্লায়েন্টকে হ্যাপি করা তোমার জন্য টাফ। তখন আমরা কি করতে পারি, অফারটা ডিক্লাইন করে দিতে পারি। আর যখন দেখলাম ক্লায়েন্ট বললো এক পেজ করার পরে হ্যাঁ খুব ভালো হচ্ছে, কন্টিনিউ করো, কিছু রিভিশন আছে সমস্যা নেই, করো করো, তখন তুমি অফারটা একসেপ্ট করে ফেলাইলা। তাহলে কি হলো, সেফ থাকলা। তবে এই পুরো প্রসেসটা কিন্তু লিগ্যাল প্রসেস না। লিগ্যাল প্রসেস হচ্ছে তুমি একটা কাজ পাইছো, সে কাজটা অফার একসেপ্ট করে তুমি কাজ শুরু করবা। এবং অনেক ক্লায়েন্ট তোমাকে বলবে আমি তোমাকে এক্সেস দিব, পরে আগে অফার একসেপ্ট করো, তারপরে আমি তোমাকে এক্সেস দিব। এটাই নিয়ম। তো তাদের ক্ষেত্রে আর কিছু করার নেই, একসেপ্ট করে কাজ করবা। আর যে সমস্ত ক্লায়েন্ট কিছু বলতেছে না, সেই ক্ষেত্রে তুমি কাজ একটু আগাই নিয়ে তুমি একটু ক্লায়েন্টদের দেখাও, দেখায় তুমি দেখো যে ক্লায়েন্ট আসলে কাজটা পছন্দ করছে কিনা। যদি মনে হয় পছন্দ করছে, বা তুমি ওকে হ্যাপি করতে পারবা, বা কোনো একটা ফিচার বেস কাজ তুমি মোটামুটি কাছাকাছি চলে গেছো, তখন একসেপ্ট করো। তাহলে কি হবে, যদি এই জবটা ক্যান্সেল হওয়ার কথা থাকতো তাহলে কিন্তু আমি ডিক্লাইন করে দিতাম, আর আমি দেখতেছি আমি পারতেছি, আমি একসেপ্ট করে ফেলাম, আমি বেঁচে গেলাম। কিন্তু যদি না হইতো তাইলে কিন্তু আমি এই অফারটা ডিক্লাইন করে দিয়ে বেঁচে যেতাম। তাইলে এই অফার ঝুলায় রাখার যে ব্যাপারটা, এটাকে ঝুলায় রাখা বলি আমরা, এইটা সবসময় ফিক্সড প্রাইজের কাজের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন $450 একটা ফিক্সড কাজ, এটা আওয়ারলি কাজে এটা প্রযোজ্য না, কারণ আওয়ারলি কাজে অফার একসেপ্ট করে তারপর তোমাকে টাইম ট্র্যাক করে কাজ করতে হবে। যেহেতু টাইম ট্র্যাক করতে হবে, অফার একসেপ্ট ছাড়া তো তুমি টাইম ট্র্যাক করতে পারবে না। সো আওয়ারলি কাজে এই অফার ঝুলায় রাখার অপশনটা তোমার হাতে নাই, এটা একমাত্র ফিক্সড প্রাইজের কাজে আছে। এবং আমরা সবসময় ইয়া করি যে যদি দেখো যে তুমি ডিজাইন বেস কাজ বা এমন একটা ফিচার যেটা শিওর তুমি পারবে একসেপ্ট করে ফেলো, সমস্যা নেই। একদম কনফিউজ যখন থাকবা, 50-50 চান্স ক্যান্সেল খাওয়ার খুব ভালো চান্স আছে, তখন একটু ঝুলে রাখার চেষ্টা করতে পারলে এটা তোমার অ্যাকাউন্টের জন্য ভালো। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এই অফার অ্যাকসেপ্টের ব্যাপারটা, অফার ডিক্লাইন করা যাবে না, অ্যাকসেপ্ট করে ক্লায়েন্টকে যদি দেখা যায় পারবা না, না করো। সো মানে অফার আসলে ফিক্স প্রাইসের কাছে কিছু ঝুলে রাখবা, আর হচ্ছে যদি আওয়ারলি হয় তাহলে অফার ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ করে নিতে হবে। আচ্ছা, ক্লায়েন্টের কমিউনিকেশনের একটা ভিডিও প্লেলিস্ট তোমাদেরকে আমি দিছি। এই প্লেলিস্টের মধ্যে অন্তত 96টা ভিডিও আছে, যেখানে আমি বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে কথাবার্তা বলছি। অ্যাপ্রোচটা কেমন, আমরা যখন ক্লায়েন্ট কমিউনিকেশন করতে যাই তখন দেখা যায় স্যার স্যার বস বস বলে ফেলি অনেক সময়। এমন একটা অ্যাপ্রোচ থাকে যেটা প্রফেশনাল অ্যাপ্রোচ না। মানে কথাবার্তা কেমন হইতে পারে, হ্যাঁ, একটু এই ভিডিওগুলো একটু দেখো, তাহলে আইডিয়া পাবো, একদম পুরো আপওয়ার্কের লাইভ। Can you hear me? Yes, I can. Can you hear me? I can hear you as well. Wonderful. So, um, I think your website is already ready, right? Just we need to. So, yes and no. I did a rebrand. So I originally started with this one company, and because of legalities, I had to change the name. So I switched everything around. I hired the same person to do the website under a different name because I was really happy with his work. But what I found about myself in the rebrand is that I'm going in a different direction now. I'm doing a lot more things. And the template that he had just doesn't speak to me. So I've already invested a lot into that project, and I'm like, oh no, it's just not working. So I saw my friend, you're working with Priya. I love her. She's one of my best friends, and you've একটা রেফার করা ক্লায়েন্ট থেকে আসছে, প্রিয়া নামে একটা ক্লায়েন্টের কাজ করছি। তো এই প্রিয়ার কাজ আমি এখনো করতেছি, ওনার প্রায় 3-4টা প্রজেক্ট করছি। এই যে রিসেন্টলি আরেকটা নতুন প্রজেক্টও দিছে, এই যে প্রিয়া $100 একটা কাজ দিছে এসিওর। তো ওনার মাধ্যমে এই ক্লায়েন্ট আসছে, রেফার ক্লায়েন্ট। সো উনি কি বলছে যে আমার একটা ফ্রেন্ড আছে প্রিয়া, তার ওয়েবসাইটটা আমি দেখছি, দিস ইজ ভেরি গুড, এবং সে তোমাকে রেফার করছে। So I saw my friend, you're working with Priya. I love her. She's one of my best friends, and you've done amazing work for her. And I'm like, this is kind of what I'm wanting. And she showed me a website that she says that you've done. I think it's like Mark Hyman or something. He's like a physician. And I really enjoyed that. So I wanted to consult you with that work. I do have with the Hostinger WordPress, he went ahead and created it for me, kind of like the first part. So the first part is done. So it would be just kind of switching things around and making it more beneficial for what I'm doing. Great. Do you have any example or sample to actually follow
so that it will be helpful for me to get some idea about your choice. What I'm wanting, absolutely. So, I can go ahead and show you. তো মোটামুটি বুঝতেছো, 10 মিনিট 11 মিনিটে প্রত্যেকটা ক্লায়েন্ট কনভার্ট করা হয়েছে, এমন কিছু প্লে লিস্ট দেওয়া হয়েছে, বিগ রিসোর্স। এইরকম একটা ক্লায়েন্টের ভিডিও আমি এক্সপোজ করতে পারি না তার পারমিশন ছাড়া। সো বুঝতেই পারছো, ভিডিওটা করার আগে তার পারমিশন আমাদের নেওয়া লাগছে, যে আমি এডুকেশন পারপাস আমি এই ভিডিওটা করতেছি, আই হ্যাভ লটস অফ স্টুডেন্টস, তারা আসলে এই কমিউনিকেশনটা দেখে উপকৃত হবে। তো এইরকম তোমাদের যে প্লে লিস্টটা আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো কতগুলো ভিডিও, ফাইবারেরও আছে, আপওয়ার্কেরও আছে, প্রায় 96টা ভিডিও। তো প্রত্যেকটা ভিডিও যদি মোটামুটি দেখে গো থ্রু করো, তোমার যেই নিশই হোক সমস্যা নেই, বাট তুমি একটা ক্লায়েন্টের সাথে অ্যাপ্রোচটা কি হয়, এই জিনিসটা যদি বুঝতে পারো, এটা রিয়েলি হেল্পফুল তোমার জন্য। যখনই নতুন একটা ক্লায়েন্ট ল্যান্ড করে, আমরা আসলে চেষ্টা করি তার রিকোয়ারমেন্ট বোঝার জন্য। দেখবা প্রত্যেকটা ভিডিওতেই 80% কথাবার্তা ক্লায়েন্ট বলছে, আমি খালি শুনছি। 20% জায়গায় আমি ইনপুট দিছি, যে এই যে বললাম, তোমার কি কোনো রেফারেন্স ওয়েবসাইট আছে, আচ্ছা এই ফিচারটা এমনি না করলে এমনি করলে কেমন হয় বলো তো। এই যে ইনপুটগুলা, এগুলাই মানে ক্লায়েন্টকে বুঝাবে যে ইউ আর সামথিং, তুমি কিছু জিনিস জানো। তো আমরা অনেক সময় কি করি, ক্লায়েন্টের থেকে আমি কথা বলার বেশি ট্রাই করি, নেভার। ক্লায়েন্ট 80% কথা বলবে, তুমি 20% কথা বলবা। এই 20%ই তোমার বুঝাই দিতে হবে যে তুমি একজন এক্সপার্ট। আরেকটা দেখি আসো। Hello. Yeah, can you hear me? How are you? Yes. Hey, I'm well. How are you? I'm doing great. Good. So yeah, I saw on your website you want to add some testimonials and you asked to show me. So can you tell me in detail actually what is your requirements? Yeah, I had a gal build my website on WordPress, and I went in to do some of the adjustments myself, which I thought I was able. তো এই ভিডিওটা খুব মজার। এই ক্লায়েন্টের কাজ আমি ইনস্ট্যান্ট লাইভে সলভ করে দিছি, ও আর অর্ডার টর্ডার করে নেই বা করতে হয় নাই, ইনস্ট্যান্ট আমি সলভ করে দিছি, সে তো মহা খুশি। লাস্টের দিকে দেখবা যে ও কি বলতেছে, দেখো। Solve Do you করে need দিছি। testimonial issue? Do you need to solve the testimonial issue so that I can help you to do that as well? No, I think I should just be able to go and do that on my own now. Oh, fantastic. Okay, just try and play with that. If you face any issue, you can let me know. Yeah. Oh my gosh. Thank you so Thank much. you. Thank you. Thank you for your time. Take care. Yeah, bye. Hi there. Can you hear me? Thanks for taking some time to meet with me. I appreciate it. So did you have a chance to review that document I sent, kind of overall project guidelines? কিছু ক্লায়েন্ট আছে, বিশেষ করে ইউকে রেসেন্ট, বা তুমি চিন্তা করো, তুমি বাংলাদেশে আসো, সিলেটি দুজন যদি কথা বলে বা চিটাগাঙ্গা দুজন যদি কথা বলে, এদের কথাবার্তা তুমি নিজেই বুঝবা না, তোমার দেশি ভাষা। তো সেখানে আমেরিকাতে, ইউকেতে অনেক অনেক এরকম গ্রাম আছে যাদের অ্যাকসেন্টটা ডিফারেন্ট হয়, মানে কথাবার্তাটা একটু ডিফারেন্ট হয়, প্রত্যেকটা ওয়ার্ডের ওরা যে উচ্চারণটা করে এটা একদমই ডিফারেন্ট, যেটা হয়তো তুমি নাও বুঝতে পারো। এই ক্লায়েন্টের ম্যাক্সিমাম কথা আমি বুঝিনি, দেখো। It looks just about like what we're looking for. Obviously, we'll need to build that inside of Wix, but just as a mock. টাফ। ইন দ্যাট কেস আই এম গিভিং ইউ আ টুল, যেটার নাম হচ্ছে ট্যাকটিক। আমার খুব পছন্দের একটা টুল। তো এই ট্যাকটিক যদি থাকে, ক্লায়েন্ট কি বলতেছে ইনস্ট্যান্ট তুমি দেখতে পারবা ডান পাশে। মজার ব্যাপার না? চিন্তা করছো দেখি। কেমন হয় আপনি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতে? হ্যাঁ, এটা কি সব কমিউনিকেশনের সময় এটা অন করে রাখেন নাকি, যেটা বুঝেন না শুধু এটা তখন? এটা আমি অনই থাকে বেসিক্যালি। পরে দেখা যাচ্ছে যে যদি ক্লায়েন্টের সাথে যেটা বুঝতেছি ওটা তো হয়ে যেতেছে, আর যেটা বুঝতেছি না হয়তো আমি ট্যাকটিক থেকে সামারি নিচ্ছি। দেখো ট্যাকটিকটা দেখে আসি। একটা লং মিটিং শেষে আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে পারতেছেন, ক্লায়েন্ট কি কি বলছে এই জিনিসগুলো একটা রিটেন ভার্সন পাচ্ছেন। এর পাশাপাশি এআই এর মাধ্যমে কিভাবে
এই মিটিংটা শর্ট সামারি, ডিটেইল সামারি অথবা বুলেট পয়েন্ট সামারি আপনি পেতে পারেন। আজ আমরা দেখাবো বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য খুব চমৎকার একটা টুল। আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, ক্লায়েন্টের অনেক অ্যাসেন্ট বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমার মিটিংটা কন্টিনিউ করবো। মিটিংটা কন্টিনিউ করার পর আমি যখন ট্রান্সক্রিপ্ট আকারে দেখতে পাচ্ছি লিখে লিখে ক্লায়েন্ট আসলে কি বলছে, আমি কি বলছি, এই জিনিসটা একটা সামারি পেয়ে যাচ্ছি, এটা কিন্তু খুব চমৎকার। এর পাশাপাশি ইউটিউবে অনেক ইনস্টল করে নিব। জাস্ট ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নেবা ট্যাকটিক। ক্রোম অ্যাড এক্সটেনশন, যদি অন্য কোনো আমি আপাতত মিটার জুমে দিছি, হ্যাঁ দেখা যায় যে মিটটা টিক দেওয়া, জুমটা টিক দেওয়া। মিটিং আমি ব্যবহার করতে চাই সেটা টিক দিয়ে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ইনেবল করে দিলাম, অ্যালাউ, মানে অ্যাকাউন্টটা করে নিলাম ট্যাকটিকের। আমাদের ট্যাকটিকের ক্রোম এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। এই ট্যাকটিকের ক্রোম এক্সটেনশন আমি পিন করে দিলাম। Done. এখন আমরা যে কোনো একটা গুগল মিট ওপেন করব। আমরা জুমেও করতে পারি, মিটেও করতে পারি। দেখি একটা ক্লায়েন্টের লাইভ একটা কমিউনিকেশনে কিভাবে ট্যাকটিক হেল্প করে। Can you see my screen, right? I just see the screen. ডান দিকে দেখো লেখা আসতেছে, দেখছো? ইয়েস, ক্যান ইউ সি মাই স্ক্রিন, রাইট? দেখছো ডান দিকে লেখা আসতেছে, দেখো। এই So, I consider this is not exactly how it should be, Yeah. but basically there is this logo here. Yeah. And then there is a paragraph. Yeah. Actually, let me show because I think I was able to represent it better here. So there is, yeah, the logo, the paragraph. Can you still see my, no, maybe no, wait a sec. Because you can only see, let me share everything. Now you can see it, right? Yeah, I see. Yeah. The screenshot, like the drawing. Mhm. So there is this logo, there is the paragraph. Okay. So this should have this kind of connection, let's say. It should match with the logo here. Mhm. Then there is like on the bottom left side, maybe aligned with the logo, this Okay. text link. Okay. And that's it. মানে তোমরা কি ব্যাপারটা বুঝছো? হাতের ডান দিকে আমি কি বলতেছি, ক্লায়েন্ট কি বলতেছি, ইনস্ট্যান্ট লেখা হচ্ছে। তোমাদের জন্য ভালো না? জি ভাইয়া, মানে মিটিং এর সময় কি ভাইয়া রিয়েল টাইম আর কি রিয়েল টাইম তুমি লেখা দেখতে পাচ্ছ ক্লায়েন্ট কি বলতেছে। আচ্ছা, এর পাশাপাশি যখনই আমাদের মিটিংটা শেষ হবে আমি একটা সামারি মানে জেনারেট করতে পারবো। আসলে এই মিটিং এ ক্লায়েন্ট কি বলছে, অল্প কথায় সামারি দেখে আসি। That's what it looks like. দেখলাম যে মিটিং করার সময় ট্যাকটিক কিন্তু আমাদের পুরা ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিছে, তাই না? পরবর্তীতে মিটিংটা শেষ করার পর ট্যাকটিক কিন্তু আমাকে আমাদের মাই মিটিং অপশনে নিয়ে আসছে এবং এই মাত্র যে মিটিংটা শেষ করলাম আমার মিটিং, এখানে গেলাম, এখানে কিন্তু আমার টোটালি আমি ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলছি পুরো জিনিসটা দেখ। সেটা অনেক সময় হয় যে এমন ফ্রিল্যান্সার যে আসলে বুঝতেছেই না, কথাও বলতে পারতেছে না, সে শুধু হ্যাঁ হুঁ করে শেষ করুক মিটিংটা। মিটিংটা শেষ করার পর এখানে সে দেখে নিতে পারতেছে ক্লায়েন্ট আসলে কি বলছে কোন জায়গায়। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পুরো ডিটেইল পার্ট বাই পার্ট দেওয়া আছে, আমি কি বলছি সে কি বলছে। এবার সামারিটা কেমনে পাবো সেটা দেখি। ক্লায়েন্ট কি বলছে, এখানে কিন্তু পুরো মিটিং সামারিটা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন আমি কি বলছি, ক্লায়েন্ট কি বলছে, সবগুলো জিনিসই কিন্তু সামারি আকারে রয়ে গেছে। আফটার দ্যাট আমরা কিন্তু শর্ট সামারি জেনারেট করতে পারবো। শর্ট সামারিতে ক্লিক করার পর এই পুরা কাজটা আসলে একটা শর্ট সামারি আমাদেরকে দিয়ে দিবে। এর পাশাপাশি আমরা কিন্তু লং সামারি এবং ডিটেইল সামারি, বুলেট পয়েন্ট সামারি সবকিছু জেনারেট করতে পারবো। জেনারেলি ক্লায়েন্টদের অনেক সময় অ্যাসেন্ট বুঝতে পারা যায় না। এটা চমৎকার একটা টুল যারা নতুন এই সেক্টরে কাজ করতেছে বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে, ক্লায়েন্টের সাথে কথা বলতে ভয় পাচ্ছে, মিটিং শেষে আসলে বুঝতেছে না যে পরবর্তীতে সে
কি বলছে, এই সমস্ত জায়গায় আই থিঙ্ক এই টুলটা খুব চমৎকার কাজ করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। ট্যাকটিকতে আরেকটা মজার কাজ করতে পারবো, এবং এটার সাথে আমরা সেই জিনিসগুলো আমি ধরা যাক আসলে ট্রান্সক্রিপশন আকারে পেতে যাচ্ছি, বা অনেক সময় ক্লায়েন্টের এসেন বুঝতেছি না হাও, ক্লায়েন্টের সাথে যে কথাবার্তাটা পরের একটা ক্লায়েন্ট স্ক্রিপশন গুলো আমি চাইতেছি যে এইটার, এবং এই লিঙ্কে যাওয়ার পর আমি কিন্তু সামারিটা দেখো। আমার ট্রান্সক্রিপ্ট গুলো নিচে নিচে দেখতে পাচ্ছি। সেন্টেন্স অনুপাইন কি একটা টোটাপের কিছু তৈরি করার জন্য আমি একটা শর্ট সামারি চাচ্ছি। তো এখানে কিছু এআই প্রম্পট একটা অপশন আছে, এখানে এআই দিয়ে ওরা এই পুরো জিনিসটা একটা শর্ট সামারি তৈরি করে দিচ্ছে। শর্ট সামারিটা কিরকম করবেন ভিডিও, অর্থাৎ আমার নাম বলতেছে আর কি, ক্লায়েন্ট আসলে ডিসকাস করছে যে কি নিয়ে 5 পেজের একটা ওয়েবসাইট লাগবে কনসালটেন্সি ফার্মের জন্য, হ্যাঁ, এবং এখানে বুকিং সিস্টেম থাকবে। আর ফ্রিল্যান্সার মারিয়াম সাজেস্ট করছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যেতে পারে, এবং এস্টিমেটেড কস্টটা হচ্ছে $200, এবং মোটামুটি 5 দিনের মতো সময় লাগবে পুরো কাজটা কমপ্লিট করার জন্য, এবং এসইও সার্ভিসটাও ইনক্লুডেড থাকবে। তাহলে এটা একটা শর্ট সামারি কিন্তু আমি পুরো মিটিং থেকে পেয়ে গেলাম, চমৎকার একটা জিনিস, তাই না? এখন আমি চাইতেছি আসলে একটা ডিটেইল সামারি। তো ডিটেইল সামারি বাটনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু মানে এই যে কথাবার্তা, এটার একটা ডিটেইল সামারি, ডিটেইল সামারিতে আরো সুন্দর করে লিখছে ওরা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট, কয়টা পেজ লাগবে, ফাংশনালিটি কি কি লাগবে, বুকিং ফাংশনালিটি চাইছে, পাশাপাশি কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট চাইছে, সার্ভিসের মধ্যে আসলে কিছু ইন ফ্রন্ট অফ ক্লায়েন্ট এবং অনসাইট সার্ভিসের কিছু সার্ভিস অপশন রাখছে, কন্ট্যাক্ট পেজের মধ্যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, ম্যাপ ইন্ডিকেশন, আমি যা বলছি পুরো জিনিসটা কিন্তু সুন্দর করে সামারি নিয়ে চলে আসছে, রাইট? এন্ড প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাজেস্ট করছে মারিয়াম, দেন এস্টিমেটেড কস্ট কত ছিল $200, এবং কমপ্লিশন টাইম ছিল 5 days। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো অপশন আছে। সো তোমরা পুরো ভিডিওটা দেখবা, ট্যাকটিকে যে ভিডিওটা দিচ্ছি টোটাল একটা আইডিয়া পাবা। আর এই প্লে লিস্টটা যারা শেষ করতে পারবা তারা মোটামুটি বুঝে যাবে একটা ক্লায়েন্টের সাথে কোন অ্যাপ্রোচে কথা বলতে হয়। আমরা অনেক সময় নিজেদেরকে অনেক ডাউন করে ফেলি কথাবার্তা বলতে গেলে। আমার এই কাজটা লাগবেই এমন ভাবে বলি যেটা আসলে প্রফেশনাল না। সো এখানে ও ক্লায়েন্টও আমার বস না, আমিও ক্লায়েন্টের বস না, গিভ অ্যান্ড টেক। ও আমাকে পেমেন্ট করতেছে, আমি ওর কাজ করতেছি। সো একটা প্রফেশনাল অ্যাপ্রোচ কেমন হতে পারে, নেগোসিয়েশন। অনেক সময় দেখবা আমার এই ভিডিওগুলোতে ক্লায়েন্ট অনেক লো বাজেট বলছে, সেগুলোকে আমি হাই বাজেটে কিভাবে কনভার্ট করছি সেটাও দেখবা। সো এই প্লে লিস্টটা পুরোটা শেষ করলে তোমরা একদম কমিউনিকেশনে বস হয়ে যাবা। পাশাপাশি আমি কমিউনিকেশনে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে রাখি। সো ধরো এই যে এই ক্লায়েন্টটা আমার কাছে ল্যান্ড করছে গতকালকে ইনভাইটেশনের মাধ্যমে। তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি কত ডলার খরচ করছিলাম। কানেক্টে কিন্তু আমি মোটামুটি $70 করে খরচ, 70 কানেক্ট করে খরচ করতেছি প্রত্যেক দিন। সে যে আজকেও দুইটা 70 হয়ে গেছে, কিন্তু একটা নক আসছে আর কি। আর গত দিনে 270 থেকে একটা কনভার্ট করে ফেলছে অলরেডি, আর একটা কনভার্টের পর্যায়ে আছে যেটা এইটা। আর একটা কাজ কিন্তু পেয়ে গেছি, সেটা 70 কানেক্টের বিনিময়ে একটা ক্লায়েন্ট আসছে আমাদের কাছে। এই যেটা, এটা যদিও $75 একটা কাজ, 1 পেজের একটা কাজ, 5 ঘন্টার টাইম ট্র্যাক করে ফেলছি, কাজও শেষ। এটা ওই গতকালকের এই কানেক্ট থেকেই আসছে। তো এই ক্লায়েন্টটা আমার কাছে ল্যান্ড করছে, ল্যান্ড করার পর আমার অ্যাপ্রোচটা একটু খেয়াল করো। তো আমি ওর প্রপোজালটা একটু দেখাই, আমার কাছে ইনভাইটেশন আসছে এটার। সো প্রপোজালে সে বলছে যে একটা ওয়েবসাইট আসলে রিডিজাইন করা লাগবে তার, কোন কোন জায়গায় আসলে ইনহ্যান্স বা রিডিজাইন করা লাগবে সেটা সে দিছে। আচ্ছা, ভালো। তারপর আমি একটা কাভার লেটার লিখে পাঠাইছি, যেটা তোমরা অলরেডি দেখছো, কি ধরনের কাজ করব, এবং আমার স্যাম্পল কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, শেষ। তারপর সে ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করছি। ইনভাইটেশনগুলো ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করতে হবে, নাহলে কাজ হবে না। তো সে বলতেছে তুমি কি আমাকে কিছু ওয়েবসাইট শেয়ার করতে পারবা যেগুলো উইক্স স্টুডিও দিয়ে করা। তা আমি আমার আমার এখন ড্যাশবোর্ডে 50টার উপরে উইক্স স্টুডিও ওয়েবসাইট চলতেছে কাজ, এটা স্ক্রিনশট দিলাম। দেখো উইক্স স্টুডিওর উপর আমার প্রায় 50টার মতো কাজ চলতেছে এখন রানিং। তারপরে এর পাশাপাশি আমি ওইখান থেকে বেস্ট 2-3টা ওয়েবসাইট দিলাম যেগুলো উইক্স স্টুডিও দিয়ে তৈরি করা। এই একটা, দুইটা,
আচ্ছা যাও, ওয়েবসাইটের লিঙ্কগুলো মানে পোর্টফোলিও দিছি আর কি। যেটা তোমরা লিড জেনারেশনের ক্ষেত্রে ড্রাইভের লিঙ্ক দিতে পারো, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে বিহেন্সের লিঙ্ক দিতে পারো, 5-6টা লিঙ্ক দিলাম। আচ্ছা, ওকে আবার পুশ করলাম যে তুমি কি সময় পাইছো এগুলো চেক করার জন্য। সে বলতেছে আমাকে একটু সময় দাও। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওকে বললাম যে ও বলতেছে যে আমি তোমাকে ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতেছি, যেটা উইক্স 8 এ করা ছিল, বেসিক্যালি পরবর্তীতে উইক্স 2 কনভার্ট হয়েছে। বাট এইখানে অডিটের একটা রিপোর্ট তোমাকে দিব যেখানে অনেক প্রবলেম আছে, এগুলো দেখে তুমি আমাকে একটা কমেন্ট করো, কোটেশন দাও, গিভ মি আ কোটেশন। তো এই হলো তার ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে অনেক অনেক প্রবলেম আছে, এবং সেই প্রবলেমগুলো একটা ব্রিফ ডকুমেন্ট আমাদেরকে দিছে। সো দিস ইজ দ্য ডকুমেন্ট। এই ডকুমেন্টটা ওদের টিমই আসলে অডিট করছে। অডিট করে তাদের কাছে যে যে প্রবলেমগুলো মনে হয়েছে সেগুলো তারা শেয়ার করছে। সো দেখো, খুব সুন্দরভাবে আসলে প্রবলেমগুলো শেয়ার করছে তারা। ওয়েবসাইটের ভিতরে কি কি কোম্পানির ব্যাকগ্রাউন্ড দিছে সে, ওয়েবসাইটে আসলে পজিশনিং এ কি কি প্রবলেম আছে, অপরচুনিটি কি কি আছে, ওভারঅল অবজেক্টিভটা কি, তার প্রাইমারি অডিয়েন্স কারা। হ্যাঁ, মানে এরকম অনেকগুলো ফিক্সিং এর জন্য সে একটা অডিট রিপোর্ট দিছে যেগুলোতে প্রবলেম আছে। সেই রিপোর্টটা আমি দেখলাম। দেখার পর আমি বললাম যে আসলে তোমার অডিট রিপোর্টটা দেখলাম, বাট তোমার আই থিঙ্ক কিছু পেজ ইনক্রিজ করা উচিত। তো বেসিক্যালি আমি যেটা করছি, এই পুরো ডকুমেন্টটা চ্যাট জিপিটি কে দিছি। সো এই দেখো, চ্যাট জিপিটি কে পুরা ডকুমেন্টটা আমি দিছি। ডকুমেন্টটা দিয়ে আমি বললাম ক্লায়েন্টের ওয়েবসাইট এটা এটা রিডিজাইন করতে চায়। সো তুমি আমাকে আসলে একটা রিডিজাইনের একটা প্ল্যান বা সামারি দাও। সে তখন আমাকে বলতেছে যে মেইন রিডিজাইনের স্ট্র্যাটেজিগুলো কেমন হতে পারে। তারপরে হচ্ছে ও একটা সাইট ম্যাপ দিল, ওয়েবসাইট গুলো কিরকম সাইট ম্যাপিং এর আন্ডারে হবে, হোম পেজের কিছু কন্টেন্ট আইডিয়া দিল, ঠিক আছে। তো যাই হোক, এখন ওকে আমি একটা কোয়েশ্চেন করছি যে ভাই তোমার ওয়েবসাইটটাতে তোমার আই থিঙ্ক অ্যাবাউট এর ভিতরে এরকম আরো কিছু জিনিস অ্যাড করা উচিত, এক্সপ্লোরে আরো কিছু জিনিস অ্যাড করা উচিত। তারপরে হইতেছে তোমার এক্সিস্টিং রিডিজাইন করার জন্য 2টা অপশন থাকে। অনেক ক্লায়েন্ট চায় এক্সিস্টিং কন্টেন্টের রিডিজাইন, অনেক ক্লায়েন্ট চায় ওপেন, আমি আমার মতো করে রিডিজাইন করবো অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আমার কাছে তারপর বললাম বেসড অন ইউর রিকোয়ারমেন্ট আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড অপশনটা বেটার। তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ফুল রিডিজাইনের প্ল্যান তোমাকে দিব। আচ্ছা, তারপরে সে বলতে সিএমএস টিএমএস এ কিছু কোশ্চেন টোশ্চেন করছি। তো দেখো, এই যে কোশ্চেন গুলো করতেছি, এই তোমার কি ওপেন, এরকম করে যদি আমি স্ট্রাকচারিং করি, তুমি কি ওপেন আমার মতো করে আমি আসলে কন্টেন্ট নতুন করে লিখবো। এই যে এগুলোকে বলা হয়, মানে আমি যদি বলতাম হ্যাঁ আমি এটা পারবো, হায়ার করো আমার, শেষ, তাহলে কিন্তু হইতো না। মানে ওকে ব্যস্ত রাখতে হবে একটা ক্লায়েন্টকে। মানে মনে রাখবা, সে তোমার সাথে পাশাপাশি অন্যান্য আরো একজন দুজন ফ্রিল্যান্সারের সাথে অবশ্যই কথাবার্তা বলতেছে। তো যে যত দ্রুত মানে কথাবার্তা আগায় নিতে পারবে, তার কিন্তু কাজটা পাওয়ার চান্স বেশি। তো আমি আসলে এমন ভাবে কথাবার্তা বলছি, ছোট ছোট কোয়েশ্চেন, যাতে অন্য কোনো ফ্রিল্যান্সারের সাথে কথা বলার সময়ই না পায় সে। ওকে, সো এই 2টা প্ল্যান দিলাম। তারপরে সে তখন সেটার উপর রিপ্লাই করলো। প্রায়োরিটি হইতেছে মেইন পেজ এবং ফ্লিট পেজ। আচ্ছা, এই দেখো, আমি আবার ওকে বললাম আমি কি ক্যান ইউ প্রোভাইড আ কমপ্লিট কারেন্ট ফ্লিট ইনফরমেশন। ফ্লিটের মধ্যে, ফ্লিট হইতেছে একটা পেজ যেখানে একটা ওয়েবসাইটে ওর আসলে কিছু এইরকম আলাদা আলাদা চ্যালেঞ্জেস থাকবে। এইগুলোর উপরে সে এই পেজগুলো খুব সিম্পল, এটাকে আরো একটু এক্সটেন্ড করতে চাচ্ছে, সোজা কথা। তা আমি বললাম যে ঠিক আছে, এক্সটেন্ড করতে চাও, খুব ভালো কথা। সেক্ষেত্রে এয়ারক্রাফটের মডেল, ক্যাপাসিটি, রেঞ্জ, এগুলো তুমি আমাকে দিতে পারবা কিনা। আর আরেকটা কোশ্চেন করছি, তুমি কি মানে ব্যাপারটা ফার্স্টে হচ্ছে কি, আমি ওর কাছ থেকে ওর কাজটা বুঝে ফেলছি কি লাগবে। সেকেন্ড অ্যাপ্রোচটাই হইতেছে যে ওর কাছ থেকে 2-3টা স্যাম্পল যদি নিতে পারো, সেটা কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। তো আমি ওকে বললাম যে তোমার 2-3টা ওয়েবসাইট আছে যেগুলোর ডিজাইন তোমার কাছে ভালো লাগছে এবং আমি ওগুলো ফলো করতে পারি।
এছাড়াও বললাম যে আমি কি তোমার সাইট ম্যাপটা রিস্ট্রাকচারিং করতে পারি, কোয়েশ্চেনের উপরে রাখছি ওকে। তারপরে সে বলতেছে আচ্ছা আমি একটা প্রিপেয়ার করবো ডকুমেন্ট, তারপর তুমি একটু তোমার কারেন্ট স্কোপটা বলো কেমন লাগতে পারে। তো দেখো আমি এবার চ্যাট জিপিটি বললাম এই ও তো আমার কাছে স্কোপ চাইছে, তুমি আমার একটা স্কোপের আইডিয়া দাও। বা চ্যাট জিপিটি বলছে আমি কি কি কোয়েশ্চেন করতে পারি ক্লায়েন্টকে, এগুলো তো সব প্ল্যানিং দিছে সে আমাকে, তাই না? এই প্ল্যানিং এর পর হোয়াট কোয়েশ্চেন আই ক্যান আস্ক টু মাই ক্লায়েন্ট, এবার সে আমাকে 10টা 20টা কোয়েশ্চেন দিছে। মানে এগুলাই আমি ওকে কোয়েশ্চেন থ্রো করতেছি যাতে ও ব্যস্ত থাকে। তারপর আমি বললাম ঠিক আছে, হোয়াট শুড বি দ্য বাজেট ফর দ্য ওয়ার্ক। চ্যাট জিপিটি বাজেট ধরে দিও না, চ্যাট জিপিটি বাজেট দিছে দেখছো, ডিজাইনে $2500 থেকে 4000, তারপর হইতেছে ওয়েবসাইট ইউএক্স স্টুডিও বিল্ডের জন্য 4000 থেকে $6500, ফুল স্কোপ $7000 একটা বাজেট দিছে। ক্লায়েন্ট তো দৌড়াবে এত বাজেট বললে। তো আমি কি করছি, জিনিসগুলোকে সেমই রাখছি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। এই 4টা ফেজে আমি বাজেটটা কমাই দিছি, আমি 1500, 2000, 3000, 4000 এত বাজেট বলি নেই। আমি বলছি যে স্ট্র্যাটেজি এবং ইউআই প্ল্যান করব $200, স্টুডিওতে ডেভেলপমেন্ট করব স্ট্যাটিক পেজগুলোর জন্য $150, ফ্লিট পেজে সিএমএস লাগবে সেটার জন্য $100, এছাড়াও কোয়ালিটি অ্যাসুরেন্স, এসইও, রিভিশন এবং লঞ্চের জন্য $100, টোটাল $550। টাইম লাইন হইতেছে 10 থেকে 15 দিন। আচ্ছা সে বললো ঠিক আছে আমি একটা মকআপ তৈরি করি তারপর তোমার কাছে আসতেছি। এরপর আমি এরকম একটা ফ্লিট পেজের কাজ আগে করছিলাম, সেটা স্যাম্পল দিলাম আর কি আমি ওকে। সে বলতেছে টু মেক ইট ইজি প্লিজ আমরা দুজন মিলে একটা ফার্স্ট ড্রাফট তৈরি করি, সেটা বেটার হবে। ওকে। তা আমি তখন, কখন কয়টা বাজে দেখো, ভোর 4:33 AM। কে সকাল 4:30 পর্যন্ত জায়গা থাকো দেখি বলো তো। আগে থাকতাম, সকালে ঘুমাইতাম 7টা থেকে, এখন আছি ভাই, সারা রাত জাগি। আজকে সারা রাত জেগে বিকেল 5টায় একটু আগে উঠলাম। তো দেখো এই ক্লায়েন্টটা আমার কাছে আসছে 4:30, যদিও এই অ্যাকাউন্টে আমার একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। তো অ্যাসিস্ট্যান্ট সাহেব ঘুমাইতেছে, আমি জেগেছিলাম। আমি এই বুড়া বয়সেও 4:30টার সময় একটা ক্লায়েন্টকে কনভার্ট করার জন্য মেসেজ করতেছি। তোমরা কেন পারবা না? আমি শিওর তোমরা 4:30টার সময় কোনোদিন একটা ক্লায়েন্টের মেসেজ যদি আসে তুমি ওইটাও দেখবে না, ধর লাগবে না আমার ক্লায়েন্টের কাজ করা। এরকম আমি এরকম অনেক ফ্রিল্যান্সার দেখছি আর কি। কিন্তু আমার অনেক সোর্স আছে, আমার 19 জনের মতো শুধু আমাদের এজেন্সিতেই কাজ করতেছে, যে কাউকে বললেই সে কিন্তু কমিউনিকেশনটা করতো। কিন্তু মানে আমার একটা তাক গাদা, মানে আমি চাইতেছি ক্লায়েন্টে আমি কনভার্ট করি, শুরু থেকে আমি কথাবার্তা বলছি। আমি কিন্তু এই 4:30 পর্যন্ত আমি এই ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলছি, চ্যাট জিপিটিতে রিকোয়ারমেন্ট দিছি, সব কিছু দিছি। দেওয়ার পর এই 4:30টার সময় সে যখন আমাকে বলতেছে তুমি একটা ফুল প্ল্যান দাও, তা আমি বলছি ভাই আমার একটু 10-12 ঘন্টার মতো একটু সময় দাও, আমি তো এখন বেডে আছি, মানে আমি এখন শুধু ঘুমাচ্ছি, ব্যাপারটা বুঝছো? তারপরে ও বলছে শিওর কোনো সমস্যা নেই, সি ইউ লেটার। আচ্ছা এবার আমি কি করলাম, এই কন্টেন্ট গুলোকে লাভেবল দিয়ে ডিজাইন করে 2টা ভার্সন বানায় দিছি হোম পেজে। কি হলো এগুলোর? এই আসছে এই একটা ভার্সন, মানে ওর ওর যে সাইটটা আছে এটা খুব মিনিমাল বা সিম্পল হয়ে গেছে, হ্যাঁ একদম সিম্পল। এইটারই 2টা আপডেটেড ভার্সন আমি লাভেবল দিয়ে বানাইছি। কেন, চ্যাট জিপিটি আমার কন্টেন্ট দিছে, সেই কন্টেন্টগুলো আমি লাভেবলকে দিয়ে অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানাইছি। আরো একটা ভার্সন দিছি, এটা লাইট ভার্সনে তৈরি করছি। আবার চ্যাট জিপিটি রে বলছি যে ভাই ঠিক আছে তুমি যা দিছো ভালো কথা, আমাকে এবার একটা পিডিএফ বানা দাও, তুমি যা যা বলছো রিডিজাইনের প্ল্যান এটার উপর একটা পিডিএফ বানা দাও। সে সুন্দর একটা পিডিএফ বানাই দিছে আমাকে। তো এই পুরা পিডিএফ প্ল্যানটা আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দিছি, এই যে পিডিএফটা আপলোড করে দিছি। ঠিক এখন পর্যন্ত আসে নাই, হয়তো আবার সে ভোরবেলা আসবে। তো তাহলে কমিউনিকেশনের প্রথমে আমি কি করছি, কাজটা বুঝছি, ওরে কোয়েশ্চেন করে ব্যস্ত রাখছি। তারপরে আমি ওর কাছ থেকে কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক চাইছি। তারপরে ওকে আমি আমার বাজেট বলছি।
কতক্ষণ সময় লাগবে সেটা বলছি, এরপরে আমি ফ্রিতে ওকে মকআপও বানাই দিছি। ঠিক আছে, তাইলে এই ক্লায়েন্ট আসলে আমার ছেড়ে কোথায় যাবে? অবশ্যই আমার কাছে আসবে। যদি মকআপ ভালো নাও লাগেও বলবে ভালো হয়নি, আসবে তো আমার কাছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্টের ইনস্ট্যান্ট কমিউনিকেশন। কমিউনিকেশনের 5টা স্টেপ। এক, কি চাইতেছে বুঝে নেওয়া। নাম্বার 2, ওর কাছ থেকে কয়েকটা স্যাম্পল চাওয়া। কারণ আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি আমি একরকম বলি, ক্লায়েন্ট একরকম বলে। ইন দ্যাট কেস আসলে আমাদের অনেক গ্যাপ থেকে যায়। সো দ্যাটস ওয়াই আমরা যদি ওর কাছ থেকে স্যাম্পল নিতে পারি আমি বুঝবো কি চাইতেছে। নাম্বার 3 হইতেছে আমরা কি, আমরা ওই ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করব বাজেট এবং কতদিন টাইম লাগবে বলে দিবা। সবসময় মনে রাখবা, টাইমের ক্ষেত্রে তোমার যতটুকু টাইম লাগবে তার থেকে 25% টাইম বাড়ায় নিবা। 3 দিন লাগলে 4 দিন 5 দিন নিবা, 5 দিন লাগলে 7 দিন নিবা। কারণ এমনও তো হইতে পারে এর মধ্যে এমন একটা হঠাৎ আর্জেন্ট একটা নতুন ক্লায়েন্ট ঢুকে গেল যার কাজ তোমাকে একদম এখনই করে দিতে হবে, তাহলে তো তোমার আগের কাজটা পিছায় গেল। ঠিক আছে, সো দিস আর দ্য স্টেপস একটা ক্লায়েন্টকে আমরা আসলে কিভাবে কনভার্ট করি। ঠিক আছে, এখন আমরা কিছু ফেক ক্লায়েন্ট চিনে আসি। কারণ আপওয়ার্কে প্রচুর ফেক ক্লায়েন্ট আছে, ফাইবারে তো আছে, আপওয়ার্কেও আছে। শর্ট একটু দেখে আসি। আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। সো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নেই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। তো নাম্বার 1 হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। সো নাম্বার 2 হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো $500 থেকে $800, এইটার এনাফ প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে $2000, $3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের $5000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। সো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার 3 হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয় দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে। সো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, CompaniesBD.com এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল। ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেওনিয়ার অ্যাক্সেস দিচ্ছে। ফাইবার থেকে ডলার, হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেওনিয়ারে ট্রান্সফার করছে। দেন আমার পেওনিয়ার থেকে হ্যাকারের পেওনিয়ারে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না
না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজ এর জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজ এর মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম। জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও। ধরো একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না, যদি তুমি এই কাজটা করতে পারো দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, ফেক চেক এট ইউএস ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এদের থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এটা ফেক চেক পাঠায় থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। সো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাহলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের, আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিল, মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000-3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হইলো, এরকম একবার দুইবার তিনবার হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 1,200 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000, 7,000, 10,000 টাকা ইনভেস্ট করো, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না, তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ, এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলতেছে হ্যাঁ আমিও ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেসারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে।
বাট সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। দেন আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলা যায় তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াস লাইনে অনেকগুলো ইনভেস্টমেন্ট করছে, তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমরা সবসময় মনে রাখবো অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম এটা একদমই এটা থেকে দূরে থাকতো, কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো ওয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি, বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘোরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিব দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন, যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। সো এটা হচ্ছে ফেক ক্লায়েন্ট। লাস্ট পার্ট আজকের, একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করার ছোট্ট, আচ্ছা এইগুলোর উপর আমার আবার ব্লগও আছে, তোমার একটু সম্ভব হলে ব্লগগুলো দেখো। সো এবং আমি যে টপিকগুলোর উপরে কথা বলছি এগুলোর উপরে ডকুমেন্টও দেওয়া আছে, এই ডকুমেন্টগুলো আমরা একটু দেখি। তার আগে ছোট্ট ভিডিওটা একটু দেখে আসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিল্যান্স ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য কিছু হ্যাকস। প্রথমেই বি অনেস্ট। ক্লায়েন্টের সাথে আমি যখন কমিউনিকেশন করব, একটা প্রজেক্টের টেকনোলজি কি হবে, ডেডলাইন কেমন হবে, বাজেট কেমন হবে, শুরুতেই ট্রান্সপারেন্ট থাকা উচিত। সেকেন্ড পয়েন্টটা আন্ডার প্রমিস, অর্থাৎ আমি যতটুকু কাজ পারবো তার থেকে কিছুটা কম প্রমিস করব, সো দ্যাট আমি যদি ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভারি করতে যাই, আমি যদি সেই প্রমিসটা অনুযায়ী ডেলিভার করতে পারি তাহলে তো খুবই ভালো, আর যদি নাও করতে পারি কোনো সমস্যা নেই, কারণ আমি কিন্তু কিছুটা আন্ডার প্রমিস করছি। তো এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরা যাক আমি একটা এসইও এক্সপার্ট, সো আমি একটা ওয়েবসাইটকে গুগলের 8 নাম্বার পেজে র্যাঙ্ক করাতে পারবো। সো আমি সেফ থাকার জন্য ক্লায়েন্টকে বলবো আমি তোমাকে 10 নম্বরে র্যাঙ্ক করে দিব। সো দ্যাট যেটা হবে, আমি যদি 8 নম্বরে র্যাঙ্ক করতে পারি দ্যাট উড বি গ্রেট, আর যদি নাও পারি অ্যাটলিস্ট 10 নম্বরে থাকবে। সো আমি সেফ জোনে থাকতেছি। এর পরের পয়েন্টটা টেক মোর টাইম, অর্থাৎ একটা প্রজেক্ট করার জন্য আমার যতটুকু সময় লাগবে তার থেকে একটু বেশি সময় নিব। সো ক্লায়েন্টরা, বিশেষ করে আমাদের দেশের বাইরে যে সমস্ত ক্লায়েন্টরা থাকে তারা আসলে খুবই টাইম কনসিয়াস। সুতরাং আমরা যখনই বেশি সময় নিব তার মধ্যে ডেলিভারি করতে পারলে তো ভালোই, আর যদি সেই সময়ের মধ্যে ডেলিভারি নাও করতে পারি তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমি কিন্তু বেশি সময় নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি চমৎকার। যেমন আমি একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, সে ফ্রেন্ডের বাসায় নাই, তো আমি ফ্রেন্ডকে ফোন করলাম, ফ্রেন্ড বললো আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। সো আমি কিন্তু ওই 1 ঘন্টা ঘুরবো, চায়ের দোকানে চা খাবো, গল্প করব, 1 ঘন্টা পর আবার যখন এসে দেখবো সে ফ্রেন্ডটা আসে না, আমার কিন্তু আসলে তখন মেজাজ খারাপ হয়ে যাবে, রাইট? সো আমি যদি সে ফ্রেন্ডটা আমাকে আগেই বলতো যে 2 ঘন্টা সময় লাগবে, আমি কিন্তু 2 ঘন্টা ওভাবে ম্যানেজ করে নিতাম। সো দ্যাট আমরা সবসময় ক্লায়েন্টকে যতটুকু সময় লাগবে তার থেকে বেশি সময় বলবো প্রজেক্ট ডেলিভারির ক্ষেত্রে। এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিপ ইন টাচ, অর্থাৎ ক্লায়েন্টের সাথে রেগুলার টাচে থাকা, অর্থাৎ আমার কতটুকু কাজ হলো, কতটুকু কাজ আরো সময় লাগতে পারে, বা এই কাজটুকু বা ডিউ কাজটুকু করার জন্য আরো কেমন সময় লাগবে, রেগুলার বেসিস যদি আমরা ক্লায়েন্টের সাথে আপডেটেড থাকতে পারি দ্যাট উড বি গ্রেট। ক্লায়েন্টরা অনেক ফ্রেন্ডলি হয় আসলে। এরপরে যে ব্যাপারটা ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আমি যদি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলি, আমাকে একটা 10 পেজের ওয়েবসাইট করতে দিছে, আমি একটা পেজ খুব সুন্দরভাবে করে ক্লায়েন্টকে জমা দিলাম, একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হলো, ওয়াও চমৎকার একটা সাইট বানাইছে। সো পরবর্তীতে যদি আমাদের আসলে ওই সাইটটা করতে ডেলিভারিতে বা কোনো সমস্যা হয়, ক্লায়েন্ট কিন্তু আসলে থিঙ্কিং করবে যে না আই এম গেটিং আ গুড কোয়ালিটি। সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট এটা ইমপ্রেশন দেওয়ার ট্রাই করবো। আর যদি আমরা পুরো সাইটটা করার পর ক্লায়েন্টকে জমা দিই, দেখা যায় 10টা পেজে 10 ধরনের প্রবলেম, ক্লায়েন্ট আমাকে পুরো সাইটটা আবার নতুন করে করতে বলতে পারে। শুরুতেই যদি আমরা প্রবলেমটা জেনে যাই, অল্প কিছু কাজ ডেলিভার করে ক্লায়েন্টকে দেখালাম, ক্লায়েন্টের চয়েসটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট আ ফার্স্ট ইমপ্রেশন। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইউর শিডিউল, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টদের সাথে মিটিং করি আমাদের আসলে টাইম জোন আলাদা, ইএসটি টাইম এবং বিইটি টাইম বা নিউ ইয়র্ক টাইম অবশ্যই আলাদা। সো আমি আমার টাইম জোনে অ্যাভেলেবেল যদি থাকি আমি অবশ্যই তাহলে মিটিং করবো, এবং যদি ওই একটা ক্লায়েন্ট আমাকে টাইম বললো ওই সময় আমি আসলে ঘুমাবো, সো দ্যাট আমাকে আসলে জানাতে হবে ট্রান্সপারেন্টলি যে এই টাইম আমার আসলে ঘুমের টাইম, আমি আফটার 6 আওয়ার্স আই ক্যান ডু আ মিটিং। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে স্প্লিট ইউর ওয়ার্ক এফিসিয়েন্টলি, অর্থাৎ অনেক ক্লায়েন্টের কাজ অল্প সময় শেষ হয়ে যায়,
অনেক ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার জন্য অনেক সময় লাগতে পারে। কিছু ক্লায়েন্ট আমাকে রেগুলার বেসিস একটা প্যারা দিতে পারে, এই কতক্ষণে লাগবে কতক্ষণে লাগবে। আর কিছু ক্লায়েন্টের টাইম নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সে বলছে ফাইন তুমি 30 ডেজে করো, 15 ডেজে করো। সো দ্যাট আমাকে আমার কাজগুলোকে স্প্লিট করতে হবে ইফিসিয়েন্টলি বেসড অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট আসলে কি ধরনের জিনিস চাচ্ছে, কত তাড়াতাড়ি চাচ্ছে, এই জিনিসগুলোর উপর আমার আসলে কাজগুলোকে স্প্লিট করে ফেলতে হবে। আমাদের অ্যাকাউন্ট যখন অনেক গ্রো করে ফেলে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট চলে আসে। সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বলা শিখতে হবে, সে নো রেদার দেন মেবি। অর্থাৎ অনেকগুলো প্রজেক্টে আমি বিজি, সো আমি এখন আর এক্সট্রা কাজ নিতে পারতেছি না। আমি ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টকে বলবো আমি আসলে এখন কাজ শুরু করতে পারবো না, আমার কাজ শুরু করতে 1 সপ্তাহ সময় লাগবে, তারপর এতদিন পরে তুমি ডেলিভারি পাবা। ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে ফাইন, আর না হায়ার করলে কোনো সমস্যা নেই। কারণ আমরা দেখা যায় অনেকগুলো কাজ নিয়ে দেখা যায় আসলে অন টাইমে ডেলিভারি করতে পারি না, বা দ্রুত কাজ করতে গিয়ে প্রজেক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তার থেকে বেটার আমরা অল্প কিছু কাজ নিব, বা আমার আসলে যতটুকু অ্যাবিলিটি সেই অনুযায়ী কাজ নিব এবং সেই অনুযায়ী ডেলিভারি করবো। সো এরপরে যে পয়েন্টটা, অ্যান্টিসিপেট দ্য ক্লায়েন্টস নিড। অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সাথে আসলে মিটিং গুলো করি তখন আমরা কিন্তু জাস্ট হ্যাঁ পারবো বা ইয়েস আই ক্যান ডু, আমি এই ধরনের কাজ করছি, এরকম না করে আমরা যদি আসলে ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টের সাথে একটা ডিসকাশন ক্রিয়েট করতে পারি। লাইক ক্লায়েন্ট আমাকে বললো যে এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমি যেহেতু ওয়েব ডেভেলপার আমি ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিচ্ছি। সো তারপর আমি ওকে বলতে পারি ঠিক আছে তুমি এটা ওয়ার্ডপ্রেসে করতে পারো, অথবা এটা কোডিং দিয়ে করতে পারো, অথবা এটা উইক্স দিয়ে করতে পারো। ক্লায়েন্ট আমাকে বললো আমার একটা ইভেন্ট পেজ লাগবে, তখন আমি অ্যান্টিসিপেট করতেছি, অর্থাৎ আমি বলতেছি সাজেশন দিচ্ছি এরকম না এরকম হলে ভালো হয়, তুমি ওটাও হোস্টিং নিতে পারো, এই ডোমেইনটা ভালো হবে তোমার জন্য। এন্ড ডোমেইনে আসলে তোমার ইয়ারলি কস্টটা অনেক বেড়ে যায়, সো দ্যাট তুমি ডোমেইনটা তুমি 6 মাসের জন্য নিতে পারো। সো এই ধরনের কিছু অ্যান্টিসিপেশন যখন থাকবে ক্লায়েন্টরা আসলে খুবই খুশি হবে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ ক্লায়েন্ট এট দ্য ভেরি বিগিনিং। এরপরে যে ব্যাপারটা, এটা হচ্ছে শেয়ার রেগুলার রিপোর্টস। এটা আমাদের একদমই দেখা যায় না, আমরা আসলে ফুল কাজটা শেষ হওয়ার পর ক্লায়েন্টের বলে দেখা কাজ হয়েছে। বাট বেসিক প্রসেসটা হচ্ছে আমরা উইকলি বা ডেইলি অথবা মান্থলি বেসিস আমরা আসলে ক্লায়েন্টকে রিপোর্ট করবো, অর্থাৎ এই যে এতটুকু কাজ হয়েছে, এতটুকু কাজ হইতে আরো এতদিন সময় লাগবে। সো তুমি আমাকে বলো যে তোমার আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা তোমার আসলে তুমি কি হারি কিনা, ইনা হারি কিনা। সো এই জিনিসগুলো আমার রেগুলার বেসিস রিপোর্ট থাকে। এটা ভিডিও মিটিং করতে হবে, নট লাইক দ্যাট আই ক্যান জাস্ট শেয়ার যে আমি এতটুকু করছি, আগামী এতদিনের মধ্যে এতটুকু কাজ হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভিডিও অর ফেস টু ফেস কল। আমি নিজে পার্সোনালি ফেস করছি, যে সমস্ত ক্লায়েন্টকে আমি আসলে ভিডিও কলে নিয়ে আসতে পারছি 80 থেকে 85% ক্লায়েন্ট খুব দ্রুত কনভার্ট হয়ে গেছে। বিকজ আমি যখন একটা ভিডিও কলে থাকতেছি, আই ক্যান শেয়ার মাই স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতেছি যে এই ধরন তুমি এরকম একটা সাইট চাচ্ছ, সো দিস আর দ্য প্রজেক্টস আই হ্যাভ ডান সিমিলার টু দ্যাট। সো এটা অনেক হেল্প করে এবং ক্লায়েন্টকে দ্রুত কনভার্ট করে। যদি বললাম অ্যান্টিসিপেটের ব্যাপারটা থাকে, অর্থাৎ ক্লায়েন্ট আমি সাজেশন দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে বুঝতে পারতেছে, ক্লায়েন্টের সাথে ফ্লুয়েন্ট একটা কমিউনিকেশন থাকলে ইটস রিয়েলি ভেরি ইজি টু গেট মোর প্রজেক্টস। এর পয়েন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে হ্যান্ডেল ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্ট। আমরা আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বিভিন্ন টাইপের ক্লায়েন্ট পেতে পারি। কিছু ক্লায়েন্ট অনেক কিছু জানে, কিছু ক্লায়েন্ট কিছুই জানে না, আর কিছু ক্লায়েন্ট কিছু কিছু জানে। সো প্রথম দুইটাই আসলে খুব খারাপ। অর্থাৎ দেখা যায় যে সমস্ত ক্লায়েন্ট অনেক বেশি জানে তাকে হ্যাপি করা টাফ, আর যে সমস্ত ক্লায়েন্ট কিছুই জানে না তখন আমি একটা প্রবলেমে পড়ে গেলে সেই জায়গাটা ফিক্সিংটা সে আসলে বলতে পারে না, কিছুই জানে না সে। আর রেদার দেন কিছু যদি জানে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে কনভিন্স করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে থার্ড টাইপ অফ ক্লায়েন্ট ইজ গুড। সো দিস আর দ্য ক্লায়েন্ট হ্যান্ডলিং হ্যাকস ফর আ ফ্রিল্যান্সার। এন্ড আই থিঙ্ক এই হ্যাক গুলো মনে রাখলে যে কোনো অ্যাকাউন্টে যে ক্লায়েন্ট গুলো আসবে এই ক্লায়েন্ট গুলোকে খুব সহজে হ্যান্ডেল করা যাবে। এন্ড আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প আ লট টু হ্যান্ডেল ইউর ফ্রিল্যান্স ক্লায়েন্ট। আচ্ছা, লাস্ট যে পার্ট নিয়ে আমি কথা বলবো সেটা হইতেছে একটা ক্লায়েন্টকে আমরা লং টার্ম ক্লায়েন্টে যদি কনভার্ট না করতে পারি তাইলে প্রত্যেক মাসে নতুন নতুন ক্লায়েন্ট পাওয়া রিয়েলি টাফ। তুমি কি মান্থলি $300 খরচ করতে পারবে? বুঝিনি। আচ্ছা দেখো, ধরো এই যে ক্রিস্টাল মাকা কিছু হইলেই আমাদেরকে নক করে, হ্যাঁ। এই ক্লায়েন্টের আমরা যদি কন্ট্রাক্ট দেখি, এই দেখো এই ক্লায়েন্টের কতগুলো কাজ করছে দেখছো, 1 2 3 4। আবার গতকাল কেউ নক দিছে, নক দিয়ে বলতেছে ফুটারে তো আমার কিছু কাজ টাজ করা লাগবে, লিঙ্কডইনের কিছু লিঙ্কটিং দিছে। আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি, করে দিছি, ডান।
কোনো টাকা পয়সা কিন্তু চাইও নাই, নেইও নাই। আচ্ছা, আমরা অনেকে মনে করি আমি যাই করব ইট উইল বি আ পার্ট অফ মানি, টাকা ছাড়া আমরা কিছুই করতে চাই না। এটা একটা রং কনসেপ্ট। তুমি একটা ক্লায়েন্টের কাজ সার্ভ করলা, তারপর সেই ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার পর তাদেরকে ফলো আপ করবা 1 সপ্তাহ পর। এই তোমার কাজটা কেমন চলতেছে, সব ঠিকঠাক আছে তো? এবং কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বললো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। তো আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আছে, এরকম যে ড্যান ওয়ালটন নামে একটা ক্লায়েন্ট, দেখো উনি কদিন পর পরই আমাদেরকে মেসেজ করে, নক করে, এ নিজের মতো করে নিজে টাকা পয়সা দিয়ে অর্ডার দিতে, আমাদেরকে জিজ্ঞাসা করে না কত ডলারের অর্ডার দিবে। তা আমি মাঝে মাঝে দেখি যে এত ছোট একটা কাজ আমার 5 মিনিট লাগছে করতে, কিন্তু মানে আমার যদি বলতাম আমি এমনি করে দিতাম। ও দেখা গেছে একটা অর্ডার দিয়ে দিছে, এই দেখো 4টা অর্ডার দিছে সে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টের জন্য একটা অফার পাঠায় কাজ দিয়ে দিছে। তো যাই হোক, আমি এখন আসলে খুঁজে পাবো কিনা যাই না। তো ও আরে কাজ দিছে, কাজ দেওয়ার পর আমি ছোট্ট একটা কাজ আমি বললাম, "এই, এটা অর্ডার না দিলেও পারতাম।" সে বলে, সো কাইন্ড অফ ইউ। তারপর অর্ডার যেহেতু দিছে আমি করিয়ে দিছি, টাকা পয়সাও সে দিয়ে দিছে। এরপরে সে আমার কাছে যখনই আসে তখনই ছোট কিছু হইলে আমি এমনি করে দিই, আর বড় কিছু হইলে আমি ওর কাছ থেকে আমি বলে দিই যে, এত বড় একটা অর্ডার দিয়ে দিও। তো একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে যত সমস্যা হইতেছে, 4বার আসছে একটা ওয়েবসাইট নিয়ে, একটা কনসালটেন্সি করছে, তারপর একটা কাজ দিয়েছে, আরো 2বার আসছে ওই একই সাইট নিয়ে। তো যখনই কিছু হইতেছে আমার কাছে আসতেছে, এই যে একটা ডিপেন্ডেন্সি আমার উপর, এইটা তৈরি করতে হবে, যেটা আমাদের অনেকের নাই। 2016-17 দিকে আমার যে ক্লায়েন্টগুলো ছিল এগুলো এরকম, তখন লিড জেনারেশনে কাজ করতাম। মানে ধরো ঈদের দিন আমাকে দেখছে আমি অনলাইনে অ্যাক্টিভ, আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে, তুমি অনলাইনে অ্যাক্টিভ কেন, আজকে তো ঈদ ডে, আমি তোমাকে ঈদের কিছু বোনাস দিয়ে দিচ্ছি। এই যে গত ঈদেও একটা ক্লায়েন্ট আমাকে বোনাস দিয়ে দিছে, বলে তুমি কাজ টাজ করো না, এনজয় করো ঈদটা, তারপর আমার ঈদের পর একটা ছোট কাজ আছে, এটা আমরা করে দিও। মানে এই যে একটা রিলেশনশিপ, একটা ফ্রেন্ডশিপ, মানে এটা কিন্তু টাকা দিয়ে কিনতে পারবো না। আর একটা ক্লায়েন্টকে কখনো এভাবে ট্রিট করা উচিত না যে, ধরো তোমার আধা ঘন্টাই লাগলো একটা ছোট, যেমন আমি তোমার দেখাই গতকালকের একটা, গতকাল না আজকেরই একটা দেখাই। এই যে আসছে, ওর কন্ট্রাক্টটা শেষ হয়েছে কবে দেখো, জুনের 3 তারিখে শেষ হয়েছে, আজকে জুলাইয়ের 27 তারিখ। আচ্ছা, সে আইসা বলতেছে একটা ছোট্ট জিনিস, আমি তো আসলে বুঝতেছি না যে কি হয়েছে এখানে। সে দেখো এই যে জুলাইয়ের 25 তারিখ, মানে গত পরশুদিন নক করছে যে, হ্যালো মিনহাজুল, তুমি আমার একটু ওয়েবসাইটটা দেখো, এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটা আছে এটা আমি মোবাইলে দেখতেছি না আর কি, এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনটা মোবাইলে দেখা যাচ্ছে না। ওই যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে, এটা ওয়ার্ডপ্রেসের একটা কাজ ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে হ্যামবার্গার মেনু আছে মোবাইলে, হ্যামবার্গারের ভিতরে দেখা যাচ্ছে না। তা আমি বললাম, ঠিক আছে, অলরাইট, আই উইল ফিক্স দ্যাট। মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার বলতো আমাকে $30 বা $20 দাও, আমি করে দিব। এই ক্লায়েন্টের কাজ ডেলিভারি করার পর ফার্স্ট টাইম আমার কাছে আসছে, ওর কাছে আমি কোনো টাকা পয়সা চাইনি। আমি বলছি, হ্যাঁ আমি ফিক্স করে দিচ্ছি। সে বলতেছে, থ্যাংক ইউ মিনহাজুল, আই এম সো অ্যাপ্রিসিয়েটিভ। তারপরে যে আজকে এই যে সন্ধ্যার সময় রাত্রে 9টায় কাজটা করে দিছি, করে বললাম ডান, বুকিং অপশনটা অ্যাড করে দিছি। সে বলছে, ইটস লুক ওয়ান্ডারফুল, থ্যাঙ্কস মিনাজুল। টাকা পয়সার কোনো কথাবার্তাই নেই।
এখন এই ক্লায়েন্ট তুমি চিন্তা করো ওয়েবসাইটে যত ধরনের সমস্যা হবে অন্য কারো কাছে যাবে? সে হয় চিন্তা করবে মিনহাজকে দিয়ে ফ্রিতে করাই দিব, আর আমি তো সবসময় ফ্রিতে করব না। যখনই দেখবো বড় একটা ল্যান্ডিং পেজ, অ্যাডের জন্য একটা পেজ বা একটা কাস্টম ফিচার চাইতেছে, তখন আমি একটা বাজেট ওকে বলবো। তখন সে কখনো না করবে না, কিন্তু আমার কাছে তো আসলো, মানে সে চিন্তাই করবে আমার কথা। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। 100 ক্লায়েন্টের কাজ করে তুমি যদি 10টা ফিক্স ক্লায়েন্ট না বানাইতে পারো, তুমি আসলে ওয়ান টাইম ফ্রিল্যান্সার। আর ওয়ান টাইম ফ্রিল্যান্সারের সমস্যা কি জানো? তোমার অ্যাকাউন্টের গ্রোথ অলওয়েজ সমান যাবে না। আমি এই অ্যাকাউন্ট থেকেই দেখাই ইউর রিপোর্ট, উইকলি সামারি। এটা হইতেছে কারেন্ট মান্থ, মানে 27 তারিখ পর্যন্ত আমাদের এই অ্যাকাউন্টে $2,952 আসছে, মানে 27 দিনে। আচ্ছা, আমরা লাস্ট মান্থ, গত মাসে দেখতে চাচ্ছি। গত মাসে $3,700 আসছে। আচ্ছা, এবার একটা কাস্টম রেঞ্জে যাই। জুন তো দেখলাম, তাই না? মের 1 তারিখ থেকে 31 তারিখ আমি একটু দেখতে চাচ্ছি। মের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত $3,600। ঠিক আছে, তাও লাইনে আছে। আচ্ছা, এবার গত মাসটা দেখি, এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ। 2,300, মানে প্রায় $1,500 ডাউন ছিল এপ্রিলে। আবার তার আগের মাসে যদি যে মার্চে, মার্চে প্রায় $3,000। আচ্ছা, ভালো, খারাপ না। ফেব্রুয়ারিতে যদি যাই, ফেব্রুয়ারি 1 থেকে 28 তারিখ, 4,700, মানে প্রায় $5 লাখ মতো শুধু ফেব্রুয়ারি মাসে আসছে। তো আপস এন্ড ডাউন তো আছে নাকি? এমনও হইতে পারে আমি 2টা 3টা ক্লায়েন্টের পর পর খারাপ রেটিং খাইলাম, অগাস্ট মাসে আমার আর্নিং $500 নেমে গেছে, হইতেই পারে। খুব ন্যাচারাল ব্যাপার ফ্রিল্যান্স ক্যারিয়ারে। তখন তুমি টিকবা কিভাবে? তখন তোমাকে টিকতে হবে এই পুরান ক্লায়েন্ট দিয়েই। আমি এখন যদি আমার অ্যাকাউন্টের কারেন্ট ওয়ার্কগুলোর স্ট্যাটাস দেখাই, কোনটা কোনটা আমার পুরান ক্লায়েন্ট, দেখো কত পার্সেন্ট, তোমরা বুঝতে পারবে। ব্রিটনি সিমসন নতুন একটা কাজ দিছে, দেখতেছো? ব্রিটনি সিমসন, এই ব্রিটনি সিমসনের সাথে আমার আগে আরো একটা কাজ হয়েছে, দেখো। কই গেল ব্রিটনি? ব্রিটনি, এই যে দেখো ব্রিটনির আরেকটা, এটা তো নতুন কাজ দিচ্ছে $200। হ্যাঁ, এর আগে কিন্তু আরেকটা কাজ হয়েছে আমাদের, এই যে এটা $500 একটা কাজ করছি। তাহলে ব্রিটনি আবার আমার কাছে এসে কাজ দিছে, তার মানে এটা আমার ওল্ড ক্লায়েন্ট, সার্ভিস ভালো দেওয়ার কারণে আমার কাছে আবার আসছে। তুমি বলতে পারো না যে এটা আমাকে আপওয়ার্ক নতুন ভাবে দিছে, তার মানে কি এটা আমার একটা পুরান ক্লায়েন্টের কাজ। আচ্ছা, আওয়ারলি, এটা নতুন ক্লায়েন্ট, এটা নতুন ক্লায়েন্ট। ভাই এগুলো সব তো উইক্সের কাজ না, সব উইক্সের। হ্যাঁ হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা উইক্সে র্যাঙ্ক করানো। আচ্ছা, তারপর হইতেছে ইসাবেলা, এটা হইতেছে নতুন ক্লায়েন্ট। স্যান ডিয়াগো, এইটা আমার একটা পুরান ক্লায়েন্ট, দেখো। স্যান ডিয়াগো আমাদেরকে জুলাইয়ের 5 তারিখে হায়ার করছে, কিন্তু এই স্যান ডিয়াগোর আরো কাজ করছি আমরা, মানে আগে আরো কাজ করছি। স্যান ডিয়েগোতে সার্চ করলাম, এই যে দেখো 2টা কাজ। তার মানে কি এইটাও আমার একটা পুরান ক্লায়েন্ট। আমি ভালো সার্ভিস দেওয়ার কারণে এর সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছি, যে একটু আগে কথা হইতেছিল। এই যে ইনার একটা আগে আমরা উইক্সের কাজ করছি, এখন একটা শপিফাইয়ের কাজ করতেছি। ও আইসে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি তো উইক্সের খুব ভালো কাজ করছো, তুমি কি শপিফাইও পারো নাকি? তাই আমি বলছি হ্যাঁ অবশ্যই পারি, আসো। তা কই গেল, এটা হইলো উইক্স। বুঝা পাই না কেন? হ্যাঁ, এই যে শপিফাইয়ের কাজ শুরু হইলো। আচ্ছা, সো সে বলতেছে অলসো আই হ্যাভ আ নিউ শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি। তার মানে কি এই যে এই ক্লায়েন্টটা আমার পুরান একটা ক্লায়েন্ট। মানে আমি তোমাকে কেন বলতেছি 30% ক্লায়েন্ট আমার এখন যেগুলো রানিং কাজ চলতেছে এগুলো পুরান।
আবার আসছে, এই যে প্রিয়া 2বার আসছে, এবং তার বান্ধবীকেও রেফার করছে আমার কাছে, দেখছো তোমরা একটু আগে একটা ভিডিওতে, তাই না? এর অ্যাক্টিভ কন্ট্রাক্টে যদি আমরা যাই, অল কন্ট্রাক্টে যদি যাই, এই প্রিয়ার হচ্ছে 2টা কাজ চলতেছে আমাদের, মানে এটা 3 নাম্বার কাজ, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি এই একটা ক্লায়েন্ট $250 কাজ করে তুমি যদি অফ হয়ে যাইতা, তাইলে তুমি কি এই নতুন আরেকটা $350, নতুন আরেকটা $100 কাজ পাইতা? পাইতা না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, তোমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সবসময় সমান গতিতে যাবে না। তুমি প্রত্যেক মাসে 30টা ক্লায়েন্ট পাও ধরলাম, বা 5টা ক্লায়েন্ট পাও ধরলাম, পরের মাসে যে 5টা ক্লায়েন্ট পাবা এমন কোনো গ্যারান্টি নাই। পরের মাসে তুমি হয়তো 2টা ক্লায়েন্ট পাইলা, তোমার চলতেছে না, তোমার তো একটা নিড আছে টাকা পয়সার। তখন তোমার যদি প্রিভিয়াস ক্লায়েন্টগুলো তোমাকে নতুন নতুন কাজ দেয়, ওইটা দিয়েই তুমি আরামে চলতে পারবা নতুন ক্লায়েন্ট না পাইলেও। এই জন্য বলতেছি, 100টা ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করলে 10টা ক্লায়েন্টকে যদি তুমি লং টার্ম না বানাইতে পারো, তুমি আসলে ওয়ান টাইম ফ্রিল্যান্সার। এখন কেমনে? এক কথা হচ্ছে, সার্ভিসটা আমি বেস্ট দিব। আমার কাছেও যখনই আসবে নতুন একটা জিনিস নিয়ে, আমি বলবো তোমার আমি ফ্রিতে করে দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না, করে দাও 2 বা 3 বার। 3 নাম্বার হইতেছে, 2 মাস 3 মাস পর যতগুলো ক্লায়েন্টের কাজ করছো, এদেরকে একবার নক করো, এই তোমার ওয়েবসাইট ঠিকঠাক মতো চলতেছে তো? কোনো সমস্যা সমস্যা থাকলে বললে আমি আসি, কিন্তু ফ্রি আছি কোনো সমস্যা থাকলে, হ্যাঁ। আবার আমরা কি করি, নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে অফার দিই। ধরো একটা ওয়েবসাইট আমি $500 দিয়ে বানাইছি, আমি $150 পুরোটা রিডিজাইনের অফার করি। আমার অন্তত পক্ষে 200 ফিক্স ক্লায়েন্ট আছে, হ্যাঁ। আমি শুধু আপওয়ার্ক লিখে সার্চ করলে দেখবে এগুলো আমাদের সাথে লিঙ্কডইনে কানেক্টেড, মানে হোয়াটসঅ্যাপে কানেক্টেড। এদেরকে আমি ব্ল্যাক ফ্রাইডেতে অফার পাঠাই, মেইল পাঠাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করি, হ্যাঁ নতুন করে ফুল ওয়েবসাইটটা তো দরকার, তোমার 1 বছর হয়ে গেছে, 1 বছর তো পুরানো হয়ে গেছে, ওয়েবসাইটটা নতুন অনেক কিছু আসছে, so তোমার ওয়েবসাইটটা নতুন করে বানানো দরকার। এর পাশাপাশি এসইও, স্পিড অপটিমাইজেশন, এগুলো কিন্তু আমি পারি। তোমার যদি অ্যাড টেডের কাজ লাগে সেটাও আমাকে বইলো। সো তুমি অ্যাড পারো না, সমস্যা নেই। দেখো, এই যে জেরি নামে একটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট আমার কাছ থেকে $300 একটা ওয়েবসাইট বানাইতে আসছিল। এটা নিয়ে একটা পোস্টও করছি আমি সাকসেস স্টোরিজে। কই গেছে? এই যে জেরি, আমরা যদি ওর কন্ট্রাক্টটাতে যাই, ওর প্রথমে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে দিছি, $300 একটা ওয়েবসাইট। টাইম শিটে দেখো, আমি এই ক্লায়েন্টের কাছ থেকে টোটাল এখন পর্যন্ত $1300 নিছি। ওয়েবসাইট $300 শেষ, তার বাকি 1000 টাকা, $1000 কোত্থেকে নিলাম? এরপর ক্লায়েন্ট একদিন বলে, "এই তুমি কি সোশ্যাল মিডিয়া পারো?" আমি বলছি, "হ্যাঁ পারি তো।" তাও আমার কাজ দিছে। এইবার ওর পুরা সোশ্যাল মিডিয়া আমরা স্ল্যাকে ম্যানেজ করি, এই যে স্ল্যাকে, এই যে জেরি, হ্যাঁ, দেখছো? সোশ্যাল মিডিয়া ব্যানার বানাইতেছি, পোস্ট করতেছি, ঠিক আছে? মানে তার মানে কি, ওয়েবসাইটের পর সোশ্যাল মিডিয়াতে ঢুকে গেছি আমি, প্রত্যেকটা ব্যানার এবং ইয়াতে ওর, এবং ওর যত কন্ট্রাক্টর আছে আমাদেরকে মেইল করে, এই যে দেখো, কালকে অমুক কাজ করছি, অমুক কাজের বিফোর আফটার স্ক্রিনশটও পাঠায় দেয় তার কন্ট্রাক্টররা। আমি কি করি, সেটা দিয়ে খুব সুন্দর করে ব্যানার তৈরি করি, ব্যানার তৈরি করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করি, তাদের ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এই 3টা জিনিস ম্যানেজ করতেছি, লিঙ্কডইন এখনো আসে নাই। এরপর হঠাৎ করে ক্লায়েন্ট বলতেছে, "হ্যাঁ তুমি কি এই ভিডিও টিডিও বানাও? আমার তো কিছু ভিডিও দরকার।" হ্যাঁ, তা আমি ভাই, তখন, পেমেন্ট কিভাবে দেয়? হ্যাঁ, এগুলোর জন্য পেমেন্ট কিভাবে দেয়? এটার জন্য ও তো একটা আওয়ারলি টাইম ট্র্যাকের অপশন করে রাখছে, দেখো এই যে। তা আমি কি করি, যতগুলো ব্যানার বানাই, আমি কি করি, ধরো আজকে এই সপ্তাহে আমি 10টা ব্যানার বানালাম, 10টা ব্যানারের জন্য 15 ঘন্টা অ্যাড করে দিয়ে দিই। ব্যাপারটা বুঝছো? ম্যানুয়ালি টাইম ট্র্যাক অ্যাড করে দিয়ে দিই, অ্যাড টাইম ম্যানুয়ালি। বিশাল বড় লোক ক্লায়েন্ট, ও দিনে মানে 10,000 12,000 ডলার ইনকাম। মানে ও হইতেছে তোমার ইয়া কি বলে এটাকে, এই যে বুঝছো না, হোম মেনটেনেন্সের সার্ভিস দেয়, ছবিগুলো দেখলেই বুঝবা। এই যে ঘর পরিষ্কার, কোনো কিছু ভেঙে গেছে, চুরে গেছে, এগুলো ঠিকঠাক, এই দেখো বেসিন পরিষ্কার। বাইরের দেশে এই কাজগুলোর দাম অনেক বেশি, আমাদের দেশে তো প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এদের দাম নাই, কিন্তু বাইরের দেশে একটা প্লাম্বার দেখবা স্যুট পরে ঘোরাফেরা করে,
কারণ এদের মানে এদের দামই অনেক, দেখছো এই যে লাইট ঠিক করার বিফোর আফটার, এই যে প্রবলেম হয়েছে প্রবলেমগুলো সলভ করছে, লাইট সলিউশন করছে, এগুলো ওদের কন্ট্রাক্টরে আমার মেল করে যে এই কাজ করছে, ছবিও পাঠায় দেয়। আমি কি করি, এই ছবিতে খুব সুন্দর ব্যানার বানাই এবং এটা দিয়ে এটা পোস্টও করে দিই, ঠিক আছে। তো দেখা গেছে ও, আমি আমি যদি বলি আজকে আমি 100 ঘন্টা অ্যাড করে দিছি 10টা ব্যানারের জন্য, ও এটা দেখবেও না, এত বড় লোক। কিন্তু আমি তো করবো না 2 নম্বরে, আমি জানি আমার যতটুকু টাইম লাগছে ততটুকু আমি টাইম অ্যাড করবো। এই যে একটা ট্রাস্ট। তারপর সে আমার বলল যে ভাই তুমি কি মানে এই যে কি বলে ভিডিও টিডিও বানাইতে পারো, আমাকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ। তো কই গেছে, হ্যাঁ আমি বলছি যে আমি আপাকে মেসেজ করছি আর কি, যে তুমি কি ভিডিও টিডিও, তো এই যে আমি ওকে ব্যানার ট্যানার যা বানাইছি সব দিই, কতগুলা ব্যানার বানাইছি দেখছো, উইকলি প্রো টিপস, তারপর হইতেছে এগুলো সব আমাদের বানানো ব্যানার। আচ্ছা, এরপরে সে এই গ্রাফিক থেকে আসলো, সে বললো তুমি কি আসলে কিছু শর্ট ভিডিও বানাইতে পারবা এই টপিকের উপরে। আমি বলছি হ্যাঁ পারবো, পারবো না কেন, ভিডিও এডিটর তো আছে আমার। আমার না থাকলেও আমি তোমাদের ক্ষেত্রে বলি সাকসেস স্টোরিজে পোস্ট করবো, আমার ভিডিও এডিটর লাগবে একজন এরকম ভিডিও বানানোর জন্য, আমার একজন ব্যানার ডিজাইন লাগবে। তো তুমি ক্লায়েন্ট হারাবা কেন, ক্লায়েন্ট তোমার কাছে চাইতেছে, তোমার সার্ভিস ভালো, তোমাকে ট্রাস্ট করে সে। এরপর আমি একটা ভার্সন দিছি, এটা ওর কাছে দেখো, ভার্সনটা দেখো কিভাবে আসলে এটা এটা Hidden air hazards. এটা আমি যে ভিউ 3 দিয়ে বানাইছি, হ্যাঁ এআই দিয়ে। Step 1, deep vacuuming. তা এরপরে এটা একটা কমপ্লিট ভিডিও দিছি, ও বলে না আর একটু বেটার কিছু বানাও তো, ডু এ বেটার। আচ্ছা, এরপর আমি আমাদের ভিডিও এডিটর দিয়ে বানাইছি, এটা তার কাছে খুব ভালো লাগছে, অসম। সে বলল পোস্ট অন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তারপরে আমি বললাম যে তাইলে কি আমি আসলে উইকলি পোস্ট করব এই টপিকের উপরে। বলছে হ্যাঁ অবশ্যই, তুমি চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিয়ে এই ভিডিওগুলো বানায় পোস্ট করতে থাকো। এই যে আমি এখন ভিডিও এডিটর হয়ে গেলাম। তো আমার ভিডিও এডিটর যে এজেন্সি আছে অলরেডি আমাকে এই যে ভিডিও বানানো শুরু করে দিছে, এই 4টা ভিডিও বানাই দিছে অলরেডি। এখন প্রত্যেক সপ্তাহে আমি 4টা 5টা করে ভিডিও পোস্ট করতেছি। তাহলে এক ওয়েবসাইট ডিজাইন থেকে এসিওর কাজ করলাম, তারপরে হইতেছে তোমার ফ্লায়ার ব্যানার গ্রাফিক্সের কাজ করলাম, এখন ভিডিও এডিটিংয়ের কাজ করতেছি। তারপরে আমি জিজ্ঞাসা করছি যে ভাই তোমার অ্যাড ট্যাড লাগবে নাকি বলো তো। তো সে বলতেছে আমি আমার সোশ্যাল মিডিয়াটা একটু ভালো গ্রোথ হোক, তারপরে আমি আসলে অ্যাড রান করব, ঠিক আছে। এবং অ্যাড আমরা এই যে ডোন্ট ইউ ইউজ মেটা অ্যাডস টু গেট লিডস, তুমি কি অ্যাড ট্যাড ইউজ করো না। ও বলতেছে এখনো ইউজ করি না, বাট আমার যখন কিছু ভালো কন্টেন্ট থাকবে আমি অ্যাড আবার চালাবো। তাইলে ওরা অ্যাডের কাজও আমি নিব। তাইলে একটা ক্লায়েন্টকে লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট করার জন্য তুমি যা করছো এটা দিয়ে বাইরে হয়ে গেলে হবে না, ওকে এই এই এক মানে সিমিলার জিনিসগুলো অফার করতে হবে। তোমার নিজের হাতে করার দরকার নেই। আমি কি ভিডিও নিজের হাতে বানাইছি, আমি কি ব্যানার নিজের, ব্যানার যদিও আমি চ্যাটজিপিটিতে নিজের হাতে বানাইছি, বাট ভিডিও আমি নিজের হাতে বানাইনি, আমার ভিডিও এডিটর আছে ওরে দিছি, ওকে আমি হয়তো অনেক অল্প অ্যামাউন্টে করাচ্ছি, ক্লায়েন্টের কাছ থেকে আমি চার্জ করব মিনিমাম 5,000 টাকা করে প্রত্যেকটা ভিডিও, আমি হয়তো অনেক কমে করাইছি। ব্যাপারটা বুঝছো না, মানে এইভাবেই তো আসলে একটা ক্লায়েন্টকে লং টার্মে কনভার্ট করতে হয়। আমি যদি ধরি এখন আমি একটা সিঙ্গেল পার্সন, আমার কোনো বিজনেস নাই, আমি এই এক ক্লায়েন্ট থেকে মাসে 1 লাখ টাকা করে নিতে পারলে আর কিছু লাগবে আমার বলো, ব্যাপারটা বুঝছো। সো ক্লায়েন্টের সাথে প্রফেশনালিজম অনেস্টি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাকে টাইম ট্র্যাক ওপেন করে দিছে, আমি এখন ইচ্ছা মতো এই 4টা ব্যানার বানায় আমি 40 ঘন্টা টাইম ট্র্যাক করলে হবে, হবে না তো। একটা জাস্টিফাইড ব্যাপার স্যাপার তো আছে, মার্কেটে আরও মানুষজন আছে, হয়তো সে কিছু বলবে না, বাট এটা পরবর্তীতে তার কাছে খারাপ লাগতে পারে। আমার একটা ক্লায়েন্টের কাছে, আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস ছিল আমার কাছে, ওই ক্লায়েন্ট ই কমার্সের ব্যবসা করতো, সে তার পেপাল ইমেলটা আমাকে কানেক্ট করতে বলছে, তার ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে, তার পেপালটা বাদ দিয়ে আমি যদি আমার পেপালটা কানেক্ট করি 2-3 ঘন্টাও যদি রাখি, 2-3 ঘন্টাও যদি রাখি আমি, আমার পেপালে এত পরিমাণ ডলার ঢুকবে এটা দিয়ে আমি একটা ফ্ল্যাট করে ফেলাইতে পারবো। মানে ব্যাপারটা বুঝছো, বড় ই কমার্স স্টোর ছিল। তো ট্রাস্ট ইস্যু, এই ধরনের ঝামেলা যদি তুমি করো, ক্লায়েন্টের একটা কমপ্লেনে তোমার এতদিনের স্বাদের অ্যাকাউন্ট শেষ। সুতরাং অনেস্টি কখনো ব্রেক করা যাবে না। আমি কাজ করে টাকা নিব, ঠিক আছে। কখনো অনেকে ক্লায়েন্টকে আটকায় রাখে, কি করে ব্যাকডোর পুশ করে ওয়েবসাইটের ভিতরে, ক্লায়েন্টের অ্যাক্সেস দেয় না, ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস মানে সে বানাইছে হোস্টিং এর দিয়ে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেয় না, হোস্টিং এর পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, এগুলা মানে এই কাজগুলা হচ্ছে মেজর ক্রাইম মার্কেট প্লেসে।
মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তোমার হাতে নাই, ক্লায়েন্টের একটা কমপ্লেনে তোমার অ্যাকাউন্ট শেষ। সুতরাং কোনো ক্লায়েন্টের সাথে আসলে ফ্রড কাজকর্ম করা যাবে না, তুমি লিগালি টাকা নাও, সার্ভিস দিয়ে টাকা নাও, কোনো সমস্যা নেই। তো যে পয়েন্টটাতে ছিলাম, এই লং টার্ম ক্লায়েন্টে যদি তুমি কনভার্ট না করতে পারো, দিন শেষে তুমি মানে তোমার, আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন প্রত্যেক মাসে ধরো 1.5 লাখ টাকা, ধরো আমার এই অ্যাকাউন্টের মতোই ধরো 3 লাখ টাকা করে তুমি কামাইতেছো প্রত্যেক মাসে, তোমার লাইফ স্টাইলে একটা চেঞ্জ আসবে 6 মাসের মধ্যে। তুমি দেখবা লোকাল বাজারে চড়তে পারতেছো না, টেম্পুতে ম্যাক্সিতে রিক্সায় চড়তে পারতেছো না, তোমার উবার লাগতেছে। তুমি নর্মাল রেস্টুরেন্টে খাইতে পারতেছো না, তুমি বাফেট খাইতে যাও। তুমি যখন কোনো আত্মীয়র বাসায় যাও 5,000 টাকার মিষ্টি কিনো, মানে লাইফ স্টাইলের যে চেঞ্জ। তো একটা মানুষ যখন এই লাইফ স্টাইলে ইউজ টু হয়ে যায়, এরপরে তোমার অ্যাকাউন্ট ডাউন, $200 ইনকাম নেই টানা 6 মাস, তুমি সার্ভাইভ করতে পারবা না, অস্থির হয়ে যাবা, তুমি পারবা না ওই লোয়ার লাইফে ব্যাক করতে। সো এই জন্য আমরা যেটা করি, যেটা বলি সবসময়, কখনো তুমি অনেক বেশি ইনকাম আসলে লাইফ স্টাইলে অনেক বিগ চেঞ্জের দরকার নেই, সবসময় 30% 40% টাকা আলাদা সরায় রাখবা। এমন কোনো একটা ব্যাংকে যেটা তোমার বউ জানবে না, তোমার মা জানবে না, তোমার বাবা জানবে না, তোমার জন্য আলাদা সেফ। এটা তোমার ক্রাইসিস মোমেন্টের জন্য হেল্প করবে। আর আমার যতটুকু নিড, ধরো তুমি এখন ইউজ টু, আমার ধরো 30,000 টাকায় হয়ে যায়, ঠিক আছে, আমার অনেক আর্নিং, আমি 30 থেকে 35,000-এ যাব, 40,000-এ যাব। 1 লাখে 30,000 টাকা থেকে মাসে 1 লাখ টাকা খরচের লাইফ স্টাইলে যাব না। আর যখন আমরা এজেন্সি বা কোম্পানির ফরমেশনে যাইতে চাবো, মনে রাখবা 6 মাস, তুমি ধরো 3টা মানুষ নিবা, এই 3টা মানুষকে 6 মাস চালাইতে পারবা অন্তত, এমন একটা টাকা তোমার যদি জমা থাকে, তাইলেই এজেন্সিতে যাবা, নাইলে সলো ফ্রিল্যান্সার হিসাবে থাকো। কারণ মার্কেট প্লেস অলওয়েজ আনসার্টেইন, তুমি নিজেও জানো না, আমি নিজেও জানি না সত্যি কথা, কালকে যদি আমি 2টা 3টা খারাপ রেটিং খাই, আমার এই অ্যাকাউন্টের আর্নিং $500 না নেমে যেতে পারে, সেটার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। ঠিক আছে? সো এই জন্য লং টার্ম ক্লায়েন্ট গেদার করার ট্রাই করো। অন্তত 4টা 5টা ক্লায়েন্ট যদি তোমাকে প্রত্যেক মাসে কাজও দেয়, সেটা মার্কেট প্লেসের ভিতরে হোক বাইরে হোক, তাইলে তোমার রেগুলার বেসিস ক্লায়েন্টের ফ্লো যদি কমেও যায়, তুমি আসলে কষ্ট পাবা না, সার্ভাইভ করে যেতে পারবা। সো এই জন্য লং টার্ম ক্লায়েন্ট বানানোর ট্রাই করো, ক্লায়েন্টদেরকে পুশ করো। পুশ মানে এই না যে প্রত্যেক দিন সকালে বিকালে বললাম হে আমার কাজ দাও, হে আমার নতুন কাজ দাও, এরকম না। মানে স্মার্টলি, হেই তোমার তো 2-3 মাস পর বললাই তোমার ওয়েবসাইট ঠিক আছে তো, ব্যাস কাজটা দেওয়ার কথা বললাম না। আচ্ছা, এই তো তোমার কি এসিও টিসিও লাগবে, আবার 2-3 মাস পর বললাম ভাই এয়ারটেলের কাজ লাগবে আমার, কিন্তু আমি কিন্তু এইগুলো সার্ভিসও দিই, তো তোমার যদি লাগে আমার বলতে পারো। আবার 1 বছর পর বললাম হ্যাঁ তোমার ওয়েবসাইট রিডিজাইন, হ্যাঁ, মানে পোলাইটলি স্মার্টলি স্মার্ট ওয়েতে। অনেকে আছে এরকম 2-3 দিন পর পর মেসেজ করে, "এই আমার নতুন কাজ দাও, নতুন কাজ দাও, নতুন কাজ আছে নাকি?" তখন তোমরা ব্লকই করে দিবে। মানে একটা প্রফেশনালিজমের ব্যাপার স্যাপার আছে, তাই না? এই জিনিসটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা অর্ডার শেষ হওয়ার পর, আমরা যখনই কোনো একটা অর্ডার শেষ হয়, তখন ক্লায়েন্টকে আমরা 2টা কথা বলি, ক্যান ইউ প্লিজ গিভ এ 5 স্টার, প্লিজ 5 স্টার ফিডব্যাক দিতে তোমার বাধ্য না। উবার ড্রাইভার তোমারে ঝাড়ি মারলো, তারপর নামার সময় তোমার যদি বলে ভাই এটা 5 স্টার ফিডব্যাক এখনই দেন, আমার এখনই আমার সামনে দেন, তোমার মেজাজ খারাপ হবে না? উবারে যারা চড়ছো চিন্তা করো, ও তোমার টাকা দিচ্ছে, তোমার সাথে সম্পর্ক শেষ, ও ফিডব্যাক দিতেও পারে নাও পারে, এইটা নিয়ে জোরাজুরি করার কোনো অপশন নাই। সো বলতে হইলে পোলাইটলি বলতে হবে, ক্যান ইউ গিভ মি এ 5 স্টার ফিডব্যাক প্লিজ। তাইলে আমার অ্যাকাউন্টটা আসলে একটু ভালো হবে, বা এটা আমার অ্যাকাউন্টের জন্য হেল্পফুল হবে, ইট উইল হেল্প মাই অ্যাকাউন্ট টু গ্রো। এন্ড আমি তোমার লাস্ট প্রজেক্টটা অনেক কষ্ট করছি, আই রিয়েলি ওয়ার্ক হার্ড টু মেক ইউ হ্যাপি, এতটুকু বলো ব্যাস, দেখবা খুশি, 5 স্টার দিবেই। আর ওই যে বলছিলাম 5 স্টার পাবা না যেটাতে তুমি বুঝতেছো, ওটার বলারই দরকার নেই। আর লাস্টে আরেকটা মেসেজ দিবা। ভাইয়া 5 স্টার যে বলতেছি এটাতে সমস্যা হবে না? আপওয়ার্কে কোনো সমস্যা নেই, আপওয়ার্কে রেটিং রিভিউ চাওয়া যায়, ম্যানুপুলেট করা যায় না। রেটিং রিভিউ দেওয়ার পর তুমি ওর উপর খেপা গেলা, এই 5 স্টার দাও নাই কেন, তুমি আমার এখন 5 স্টার 4 স্টার দিছো, তুমি এটা 5 স্টার করো, তার মানে রিভিউ ম্যানুপুলেট করতেছো, এটা করা যাবে না। রিভিউ ম্যানুপুলেশন নিষেধ, কিন্তু রিভিউ চাওয়া যাবে, এটা আপওয়ার্কের নিয়ম। কিন্তু ফাইবারে রিভিউ চাওয়াও যাবে না, ঠিক আছে? ফাইবারে রিভিউ চাওয়াটাও নিষেধ। আর আপওয়ার্কে রিভিউ চাইতে পারবা, বাট একটা রিভিউ দেওয়ার পর সেটা ম্যানুপুলেট করতে পারবা না। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস বলবা, ইফ ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস
অর ফ্যামিলি হু নিড এ সিমিলার ওয়েবসাইট, আমি যেহেতু ওয়েবের সার্ভিস দিচ্ছি সেটা আমি ওয়েবের উপরে বলতেছি, যদি কারো এরকম সিমিলার সার্ভিস লাগে ওয়েবসাইটের উপর, তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি, ইউ ক্যান রেফার মি। ব্যাস, আমার আমার আপওয়ার্ক প্রোফাইলটা তাকে দিয়ে দিও, শেষ। আমি রেফারের প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লায়েন্ট পাই, অন্তত প্রত্যেক সপ্তাহে একটা ক্লায়েন্ট হলেও রেফার থেকে পাই। আমার লাস্ট 3-4টা যে ভিডিও আছে ক্লায়েন্টের প্লে লিস্টে, এগুলোতে দেখবা সব ভিডিও তো আর করতে পারি না, প্রত্যেকটা ক্লায়েন্ট তো আর পারমিশন দেয় না। অনেক ক্লায়েন্ট বলে না, এটা আমার প্রাইভেসি আছে, আমি ভিডিও করতে পারবো না। আমি হয়তো 10টা মিটিং করলে একটা ভিডিও তোমাদেরকে দিতে পারি। এই ভিডিওগুলোর মধ্যেও দেখবা লাস্ট 3-4টা ভিডিওর ম্যাক্সিমামই রেফার, মানে ভাই বোনকে রেফার করছে। তো এই 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 অ্যাকাউন্টেই দেখবা আমার, মানে এই যে একটু আগে যে মেসেজটা দেখালাম, কাসরাফ পাসরাত, এই যে কাসরাফ ফিয়েসরাত, ইনার হচ্ছে ভাই, এটা আর কি, হ্যাঁ। ইনার বোন যে এরও রেফার করছে আমার কাছে, এই যে এই কাজটা, এই কাজটা হচ্ছে ভাই, আর কিমিয়া হইতেছে বোন। কিমিয়ার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে ছিল, উইক্সে আমরা ট্রান্সফার করে দিছি ফুল ওয়েবসাইটে নতুন করে। তো ভাই বোনকে রেফার করতেছে, ফ্রেন্ড ফ্রেন্ডকে রেফার করতেছে, এটা এমনি এমনি হয় না। তোমার এই একটা ইউটিউবের ভিডিও যখন দেখো, খুব চমৎকার একটা ভিডিও দেখছো, তুমি কি জীবনেও ওইখানে সাবস্ক্রাইব করবা? করবা না। ভিডিওটা শেষে যদি তোমারে বলে ভাই প্লিজ ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে, পোলাইটলি যদি বলে, তোমার কাছে মনে হবে না এই চ্যানেলটা ভালোই লাগছে, এর ভিডিও তো খারাপ না, দেই সাবস্ক্রাইব করে, কি আর হবে। ব্যাপারটা বুঝছো না, এরকম আর কি। তো তুমি যখন একটা ভালো সার্ভিস দিবা, অ্যাট দ্য এন্ড ক্লায়েন্টের কাছে রেটিং রিভিউ পেয়ে গেলা, ওকে খালি বলবা যে তোমার আগামী 1 মাস পর্যন্ত কোনো সার্ভিস যদি ছোটোখাটো লাগে, আমি কোনো টাকা পয়সা নিব না, আই উইল ডু দ্যাট ফর ফ্রি। আগামী 1 মাস তোমার জন্য যে কোনো ছোটোখাটো সার্ভিস ফ্রি। খালি আমার একটা ফেভার করবা, যে তোমার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি যদি কেউ থাকে, ওর একটু আমাকে একটু রেফার করে দিও, যাদের এই ধরনের সার্ভিস লাগবে। ক্লিয়ার? জি ভাইয়া, clear। আমার ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লাস কিন্তু অন্তত আধা ঘন্টা আগে শেষ, তাই না? আমি তোমাদেরকে এত কিছু কেন বলতেছি? আমি চাই আমার স্টুডেন্টরা আমার থেকেও সাকসেসফুল হোক, ইভেন আমার থেকেও সাকসেসফুল, মানে আমি যা আর্ন করছি মার্কেট প্লেস থেকে এই 1 যুগ ধরে, গত 5-6 বছরে আমার থেকেও বেশি ইনকাম করছে এইরকম আমার নিজের হাতে তৈরি করা স্টুডেন্ট আছে, এবং এটা আমি প্রাউডলি বলি। 4.5 কোটির মতো ইনকাম করছে এরকম আছে, 3 বছর 4 বছর হয়েছে মাত্র। তো এটা আমার কাছে প্রাউড ফিল হয়, সে যখন আইসা দেখা করে, ভাই আপনার জন্য আজকে এই জায়গায় আসছি, আমার একটা এত বড় টিম আছে, ফোন করে বলে ভাই আমি আজকে লেভেল 2 পাইছি, আমার অনেক ভালো লাগতেছে, আমার কিছুই ছিল না, সেখান থেকে আমি আজকে এই জায়গায়। এটা আমার কাছে অনেক ভাল লাগার একটা ব্যাপার। ইভেন আমার থেকেও যখন সাকসেসফুল হয়, এটা আমার কাছে অনেক প্রাউডের ব্যাপার। আমিও চাই তোমরাও সাকসেসফুল হও, একটা সময় আমাকে ছাড়াই যাও। এই জন্য আমার সব সময়, মানে মার্কেট প্লেসের ক্লাসগুলোতে এমনভাবে আমি আসলে এফোর্ট দেওয়ার ট্রাই করি, আমি যা জানি এইটার ভিতরে কোনো কিছু আমি রাখি না। তোমরা দেখতেছো প্রত্যেকটা, মানে একটা অ্যাকাউন্টের রানিং কাজের ভিতরের জিনিসগুলো আমি তোমাদের দেখাইতেছি। এটা যে, এটা মানে একটা খারাপ মানুষের হাতে পড়লে কত বড় রিস্কি তুমি মানে কল্পনা করতে পারবো না। সো এরকম হয়েছে, আমি একটা ভিডিও দেওয়ার পর ওই ক্লায়েন্টকে কেউ একজন রিচ করছে, রিচ করে দেখা গেছে ওই ক্লায়েন্টকে সে কনভার্ট করে নিয়ে গেছে, পরে ক্লায়েন্ট আমার অর্ডারটা ক্যান্সেল করে নিয়ে গেছে। মানে আমি কিছু ওর্স কেস বলতেছি আর কি, তোমরা না, বাইরের মানুষ। তারপরে হচ্ছে তোমার একটা ক্লায়েন্টকে এরকম ভিডিও দিছি, অনেক ভিউ হয়ে গেছে, 33, মানে 333K ভিউ, প্রায় 500,000-এর কাছাকাছি। তো কেউ একজন ক্লায়েন্টকে লিঙ্ক দিয়ে দিছে, এখন ক্লায়েন্ট অনেক ক্ষেপে গেছে যে তুমি এই ভিডিওটা পাবলিকলি পোস্ট করলা, তুমি বলছো যে তুমি তোমার কমিউনিটিতে পোস্ট করবা, পাবলিকলি পোস্ট করে তুমি, আমার তো এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমি তোমার নামে কমপ্লেন করব, হ্যাঁ। তো এরকম অনেক, মানে মেজর মেজর ইস্যু আমাকে ফেস করা লাগছে। তারপরও আমি তোমাদের জন্য আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের ভিডিও দেই, ক্লায়েন্টের ভিতরের জিনিসগুলো দেখাই। ব্যাপারটা বুঝছো, মানে আমি চাই, মানে আমি যে জিনিসটা জানি বা আমি যে স্ট্র্যাটেজিতে সাকসেসফুল হয়েছি, বা আমার আন্ডারে অন্তত পক্ষে, তোমরা দেখো আমাদের এলিট ফ্রিল্যান্সারের গ্রুপ আছে, আমি জানি না তোমাদের কেউ এখানে এলিট গ্রুপে আসো কিনা। আমাদের এলিট ফ্রিল্যান্সারের কমিউনিটি আমাদের 5টা আছে, 1
2 3 4 5। সো প্রত্যেকটাতে 250 করে এলিট ফ্রিল্যান্সার আছে যারা ফাইবার আপওয়ার্কে লেভেল 1 লেভেল 2 টপ রেটেড। তার মানে অন্তত 1000 ফ্রিল্যান্সার আমার তৈরি করা আছে যারা মার্কেটে একটা ভালো স্টেজে আছে। এটার মেইন রিজনটা হচ্ছে আমি যা জানি সেই জিনিসটা তোমাদের মধ্যে শেয়ার করার ট্রাই করি। আমার নিজের ভিতরে অনেক সময় থাকে না যে একটা হিডেন জিনিস আমি বের করলাম বা জানলাম, এটা আমি কারোর সাথে শেয়ার করবো না যতই পেইড কোর্স হোক। মানে এই জিনিসটা আমার মধ্যে কখনো কাজ করেনি। আমি সবসময় চেষ্টা করছি আমি যা জানছি জিনিসটা তোমাদের সবার মধ্যে শেয়ার করে দেওয়ার, কিন্তু তোমরাও আমার থেকেও বেশি সাকসেসফুল হতে পারো। সো মেইন যে ব্যাপারটা হচ্ছে, আগে 2017 18 19-এর ব্যাচের স্টুডেন্টরা ছিল সো মাচ ডেডিকেটেড, যা দেখাইছি দিন রাত কষ্ট করে রাতভর পড়ে থাকতো 5টা 6টা পর্যন্ত। আর এখন তোমাদের দেখা গেছে যে রাত্রে 1টা বাজছি, দেখছো অনেকেই নাই, ক্লাসে চলে গেছে ঘুমাইতে। মানে ওই ডেডিকেশনটা নাই, এটা অনেক কষ্ট লাগে আর কি। বাট আমি যে জিনিসগুলো দেখাইছি, এই স্ট্র্যাটেজিগুলো যদি আসলে অ্যাপ্লাই করতে পারো প্রপারলি, দেখবা আসলে মার্কেট প্লেস ইজ রিয়েলি ইজি। যদি তুমি আসলে প্রপারলি সার্ভিস দিতে পারো, প্রপার কমিউনিকেশন থাকে, ক্লায়েন্টের সার্ভিংটা ঠিকঠাক ভাবে থাকে, ওকে। সো ইট ডিপেন্ডস অন ইউ। এক ব্যাচে আমি 100 জনকে পড়াইলে 10 জন সাকসেসফুল হয়, একদম একটা প্রপার স্ট্যাটিস্টিক্স বলতেছি। কারণ এই 100 জনের মধ্যে 50 জনই মার্কেটে নামতে পারে না, 50 জন মার্কেটে যায়। এই 50 জন মার্কেটে যাওয়ার পর ফাইবার আপওয়ার্ক ক্র্যাশ শেষ হইতে হইতে আমার 3 মাস লাগে। এই 3 মাসে হয়তো আমি 20টা 30টা স্টুডেন্ট একটা ব্যাচ থেকে পাই, সেখান থেকে 10 জন সাকসেসফুল হয়। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি না চাও সাকসেসফুল হইতে, আমি তো আর বাসা থেকে ধরে এনে সাকসেসফুল করতে পারবো না, তাই না? সাকসেসফুল করার জন্য তোমার ইফোর্ট লাগবে। একই স্ট্র্যাটেজিতে 100 জনের মধ্যে 10 জন যদি সাকসেসফুল হইতে পারে, বাকি 90 জন কেন পারেনি? কারণ হয় তাদের ইফোর্ট ছিল না, বা তার কাছে মনে হয়েছে যে এত ইফোর্ট দিয়ে আমার লাভ নাই বা আমাকে দিয়ে হবে না। বাট ঠিকই দেখবা এখনকার যে সাকসেস স্টোরিজে পোস্টগুলো আসতেছে, দেখবা 200 ব্যাচ 250 ব্যাচের স্টুডেন্টরা পোস্ট করতেছে, 100 ব্যাচ আগের স্টুডেন্টরা পোস্ট করতেছে। তোমরা এখন 382তম ব্যাচ। তার মানে কি তারা এতদিন পর এসে আসলে সেই ট্রাইটা যারা করছে তারাই সাকসেসফুল হচ্ছে। সো কিপ ট্রাইং। মার্কেট প্লেসে সাকসেসফুল হইতে গেলে এখন আসলে 1 2 মাসে সাকসেসফুল হওয়া রিয়েলি টাফ। 1 বছর 1.5 বছর পর একটা অ্যাকাউন্ট একটা স্টেজে যায়, তখন গিয়ে আসলে আসল মানে আর্নিংটা বোঝা যায় কেমন আসতেছে, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো, ভাই আপনি তো 9 মাসে একটা অ্যাকাউন্টে আপনি দেখালেন লাস্ট 4 মাস 4 মাস 5 মাসের স্ট্যাটাসে যে কোনো মাসে $3000 নিচে নেই, 3000 4000 4500 $5000 কাছাকাছি ইনকাম করছেন। ফ্যাক্ট হচ্ছে আমি 12 বছর ধরে কাজ করতেছি। আমার 14 বছর ধরে কাজ করছি 2012 থেকে যদি হিসাব করি। তা আমার 14 বছরের এক্সপিরিয়েন্স আর তোমার নতুন অ্যাকাউন্টের এক্সপিরিয়েন্স সেম হবে না। তুমি একটা ক্লায়েন্টকে যেমনি হ্যান্ডেল করবা, আমি হয়তো আরো প্রফেশনালি হ্যান্ডেল করব। কিন্তু ঠিকই তুমি যখন এই 10টা 20টা ক্লায়েন্ট হ্যান্ডেল করবা, 50টা ক্লায়েন্ট হ্যান্ডেল করবা, তখন দেখবা একটা স্টেজে চলে যাবা। তখন তুমি দেখবা প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে 5 স্টার পাইতেছো, প্রত্যেকটা ক্লায়েন্টে তোমার খুশি হয়ে নতুন কাজ দিতেছে। মানে তখন তুমি আসলে মানে ফিলটা পাবা আসলে ফ্রিল্যান্সিং এর মজাটা কি, বা আর্নিংটা কত হইতে পারে, ঠিক আছে? তো মেইন ফ্যাক্টটাই এখানে যে প্রথম মানে স্টেজ বা একটা সিঁড়ির প্রথম ধাপগুলোই রিয়েলি টাফ। যে কোনো কিছুর ক্ষেত্রে একটা বিজনেস শুরু করো, ফ্রিল্যান্সিং করো, পড়াশোনা শুরু করতে যাও, জিম করতে যাও, যে কোনো জিনিসের প্রথম স্টেজগুলোই টাফ। প্রথম 10টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে গিয়ে তোমার কাছে মনে হবে জীবন শেষ। আমার অনেক স্টুডেন্ট ফোন করে বলে, ভাই এই অর্ডারটা আমি পারবো না, আমার যেমনি হোক ক্যান্সেল করে দেন, আমার অ্যাকাউন্টের ক্ষতি না হয়। মানে কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড দেখছো একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে গিয়ে। একটা সময় তুমি এই প্যারা নিতে নিতে তুমি বুঝে যাবা কোন ক্লায়েন্টটা কেমনে হ্যান্ডেল করলে ও খুশি থাকে। সো ওই সময়টা দিতে হবে আর কি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, ক্লাস এখানেই শেষ। বেস্ট অফ লাক। আর কোনো কোয়েশন থাকলে বলতে পারো, রিজেন করো। হ্যাঁ, রাসেল বলো। রাসেল না ভাইয়া, বলো। ভাইয়া এই যে ফাইবার থেকে এনসেভে ডলার উইথড্র করার একটা ভিডিও দিতে চাইছিলেন ভাইয়া, আপনি দিতেন? উম, আচ্ছা, আমাকে 2টা দিন টাইম দাও, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ শিওর। আমি হচ্ছে আমাদের ওই যে আহ, আমার ওয়াইফের অ্যাকাউন্টে ইন্টিগ্রেট করে আমি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আর ভাই আপনাদের আপকামিং উইকস এর ক্লাসটা, ওইটা কি আপনি নেবেন না অন্য কেউ নেবে? মানে এখন তো আসলে আমি ওভাবে ক্লাস নিতে পারি না, যেটা হয় আমাদের মেন্টররাই নেয়। আমি হয়তো ও কিছু আচ্ছা ক্রিটিক্যাল আচ্ছা। ক্লাস নেই। ক্রিটিক্যাল মানে হচ্ছে কিছু ফাংশনাল কিছু ক্লাস শেষের দিকে নেই। বুঝতে আর পারছি ভাই। আমার কিছু প্লে লিস্ট এবং আমার কিছু ক্লায়েন্টের করা কাজ আমাদের প্রজেক্ট ম্যানেজার যারা করতেছে,
আহ, মানে লাইভ কাজ যেগুলো আছে এগুলো প্লে লিস্ট আকারে দিয়ে দেই, এই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা খালেদ ভাই। ভাইয়া লাস্টে একটা কি কথা জানি বলছেন যে যদি ক্লায়েন্টদেরকে কাজ করার পরে আহ, মানে যদি রেফার করে তাহলে 1 মাস কি ফ্রি সার্ভিস দিবে না কি জানি একটু বলছিলেন, এটা হ্যাঁ, বুঝি মানে নাই। এটা সবসময় ক্লায়েন্টকে বলবা যে কাজ শেষ, বাট আই উইল সার্ভ ইউ 100% ফ্রি ফর এনি মাইনর ওয়ার্কস। ছোটখাটো যে কোনো কাজ আমি তোমাকে আগামী 1 মাস করে দিব ফর ফ্রি। জাস্ট আমার একটা রিকোয়েস্ট থাকবে, আই হ্যাভ আ রিকোয়েস্ট টু ইউ। রিকোয়েস্টটা কি? So if anyone need similar service to your friends and family, তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কারো যদি এরকম সিমিলার সার্ভিস লাগে, তুমি খালি জাস্ট রেফার মি, আমাকে একটু রেফার করে দিবা, ব্যাস তাইলেই হবে। ওকে? আচ্ছা, আরেকটা জিনিস ভাই, ইনসাইটে গিয়ে আপনি লাস্ট ক্লাসে দেখাইছেন যে যখন ক্লায়েন্ট রিভিউ দেয় স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে ওইখানে, তো ক্লায়েন্ট যখন ইয়ে হয়ে যাবে মানে ইন করবে না, আমি যদি ইন করি তাহলে কি এখানে এটা স্যাটিসফ্যাকশন বা আরো যে আদার্স জিনিসপত্র এখানে অ্যাড হয়, লং টার্ম বা এরকম কিছু, আমি ইন করলে কি এখানে স্যাটিসফ্যাকশন দেখাবে কিনা? তুমি করলে রেটিং রিভিউটা শুধু দেখাবে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আসবে না। হ্যাঁ, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা ওই 5 স্টার যেটা দিছে ওইটাই চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আরেকটা আছে কোয়েশ্চেন। হুম। যখন অফার ঝোলায় রাখবো, অফার ঝোলায় রাখলে আমি তো ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিই নাই, তো মানে অফারটা অ্যাকসেপ্ট করি নাই, না না, তাহলে অফার অ্যাকসেপ্টের আগে তুমি ক্লায়েন্টের এক্সেস টেক্সেস সব নিয়ে নিবা, কাজ শুরু করে দিবা। তোমার যদি কমপ্লেক্স মনে হয় কাজটা, একটা পার্সিয়াল পার্ট করার পর ক্লায়েন্টকে ফিডব্যাক দিবা। এখন অনেক ক্লায়েন্ট তোমার বলবে, হ্যাঁ তুমি অফার অ্যাকসেপ্ট করো নাই কেন, ওগুলো আমি ভুলে গেছি করতে, আমি করতেছি, ব্যাপারটা বুঝছো? ওদিকে তুমি কাজ আগায় ফেলো। এটা বুঝছি, মানে আমার কোয়েশ্চনটা হচ্ছে আমি তো অফার অ্যাকসেপ্ট করি নাই, এখন যদি আমি ইমেল নিই বা অ্যাক্সেস নেওয়ার জন্য তার কাছে ইমেল চাই। ওই যে আমি তোমাকে দেখাইলাম না, ইমেল আমরা এভাবে দিব। ধরো এই ক্লায়েন্টকে আমার আমি এখন, এই যে দেখো ওয়েব, আমার আমার ইমেলও দেওয়া লাগতে পারে ইনভাইট করার হ্যাঁ জন্য। হ্যাঁ হইতেই পারে, ওয়েব ব্যাটালিয়ন টিম, এই যে দেখো অ্যাট জিমেইল, মে ডট কম, বুঝছো? একটু ডিফারেন্ট ওয়েতে লিখছি, ব্যাপারটা ক্লিয়ার? জি, মানে সরাসরি দেবো না। সরাসরি দিবা না ইমেল, এভাবে একটু ভেঙে ভেঙে দিবা, তাইলে তার না পর। আচ্ছা ঠিক আছে। মনির ভাই। ভাইয়া আসলে আজকে অনেক মূল্যবান জিনিস শিখলাম, অনেক খুবই সূক্ষ্ম বিষয়, এবং বড় কথা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই আমরা ক্লাসে ভিতর দেখি পাই। তো আমাদের উচিত যে এগুলোর আসলে এইভাবে প্রপার মানে সম্মান করা এবং ওইভাবে মেনটেন করা। রাইট। তো আশা করি আমাদের থেকে এ ধরনের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ। ভাই আমার একটু কোশ্চেন ছিল হচ্ছে, লাস্ট ক্লাসে হালকা একটু বললাম যে ক্লায়েন্টের পারসেপশন থেকে যদি আমরা আমাদের পরিচিত কেউ ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে অর্ডার মানে অর্ডার প্লেস করা এই ধরনের কোনো কাজ, ছোটখাটো অর্ডার নিতে পারি, তো সেই ক্ষেত্রে ভাইয়া আপনি বলছিলেন যে ক্লায়েন্টের হচ্ছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট। হুম হুম হুম। তো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কি অন্য কোনো ওয়েতে সে পে করতে পারবে? যেমন ভাই রিডট পে নামে একটা অ্যাপ আছে, এখান থেকে ভাই আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমার যেমন কানেক্ট কিনতে হয় বা এই ধরনের এই কানেক্ট কিনা বা এই ধরনের হ্যাঁ হ্যাঁ, তোমার পেওনিয়ার পে মাস্টার করার জন্য। কার্ড, রিডট পে মাস্টার কার্ড, এনসেপ মাস্টার কার্ড যদি তোমার নামেই থাকে, অর্থাৎ আপওয়ার্কের নাম, রিডট পে এর অ্যাকাউন্টের নাম যদি সেম থাকে, তুমি ওটা দিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা ভাই আমি যে ফ্রিল্যান্সার হিসেবে আমি পারছি বা আমি এটা ইউজ করছি, কিন্তু আমার কোশ্চেন ছিল ভাই এজ এ ক্লায়েন্ট হিসেবে উনি কি ক্লায়েন্ট, এইভাবে পারবে এখন কিনা ভাই? ব্যাপারটা হচ্ছে কি, ক্লায়েন্ট তোমার ধরো মইনুল ইসলাম তোমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এখন ক্লায়েন্ট জি। অ্যাকাউন্টের নামও মইনুল ইসলাম। এখন তুমি মইনুল ইসলাম ক্লায়েন্ট থেকে মইনুল ইসলাম ফ্রিল্যান্সার নিলে তো সমস্যা, বুঝো নি? এ- না ভাই এটা না, আদার্স পার্সন মানে আমার পরিচিত হ্যাঁ রিলেটিভ হ্যাঁ, তাইলে কোনো দেখা গেছে সমস্যা সেটা নেই। ম্যানেজ করতে পারতেছে না, আমি তার হয়ে তাকে আমি একটু ইনস্ট্রাকশন দিলাম বা হ্যাঁ বুঝাই হ্যাঁ বললাম হ্যাঁ হ্যাঁ, পারবা তাকে, পারবা, সমস্যা নেই, কোনো আমি সমস্যা স্ক্রিন শেয়ার করে আমি করলাম, বা নেই। হ্যাঁ সে হ্যাঁ যখন আমাকে পে করবে তখন তো তার অ্যাকাউন্টে টাকা লাগবে, সেক্ষেত্রে কি সে তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করে রেডট পে তারই একটা অ্যাকাউন্ট থাকলো, হ্যাঁ, তখন তার কি সে রিডট পে পে করতে অ্যাকাউন্ট পারবে যদি কিনা? হয়, তার রিডট পে দিয়ে পে করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, এটা এটা হলে ভালো হয় ভাই, হুম খুবই হুম। ভালো হয়। রাইট, থ্যাংক ইউ ভাই। ওকে।
ঠিক আছে, বেস্ট অফ লাক, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আমাদের আরো 2-3টা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে, মানে মার্কেট প্লেসের ভিতরের জিনিসগুলার। দেখা হবে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ সবাইকে।